প্রথমে আমি আমার ছেলেবেলা থেকে শুরু করছি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আ আমার জন্মটা যেহেতু সরকারি কর্মকর্তা, তো সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গাতেই থাকা হয়েছে। তো যার জন্য আমার জন্মটাও আমার নিজের এলাকাতে না, কুষ্টিয়াতে না। তো জন্মের পরে আস্তে, আস্তে বেড়ে ওঠা। আর আমার বাবা এতটাই লাভ করতেন আমাকে যে, নরমাল একটা উদাহরণ দেই যে, আমি যখন জন্মগ্রহণ করলাম, সে নিজেই শখ করে আমার নামটা রাখে জুথি। এরপর সে আ এমন একটা পর্যায়ে যাই আমি অনেক সিক হয়ে পড়ি ঠান্ডাজনিত কারণে। তো এমনও হয়েছে যে যখন ডক্টর বলেছে যে ওকে ঠান্ডা কোনো কিছু করা যাবে না। ইনফেক্ট ওয়াশিং ক্ষেত্রেও গরমটা ইউজ করতে হবে। তো তখন একবার আমার আম্মু আমাকে ভাত খাইয়ে দিয়েছে, দুধ ভাত। তো তখন আমার আম্মু যখন হাতটা ক্লিন করে আমার মুখটা ক্লিন করতে যাচ্ছিল, তখন আমার বাবা বলে যে, "তুমি থামো। তুমি আমার মেয়ের মুখটা ক্লিন করাবে না।" তখন আম্মু হতভম্ব হয়ে যায়। বাবা কেন এভাবে বলল হঠাৎ করে? কোনো রিজন ছাড়াই। তখন বলল যে, "তুমি ওইটা যে হাতে নিয়েছো ওটা শুধু তোমার হাত পর্যন্তই পৌঁছেছে। আমার মেয়ের ঠোঁট পর্যন্ত পৌঁছবে না।" তো তখন আমার বাবা নিজে জিহ্বা দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দেয়। তো আমি এতটা আদরের সন্তান আমি আমার বাবা-মায়ের। তো আস্তে, আস্তে বেড়ে ওঠার পর এরপর আমাদের অন্য একটা জায়গায় পোস্টিং হয়ে যায়। আমরা সেখানে যাই। কিছুদিন পর আ আমি যখন আমার আনুমানিক ৪-৫ বছর বয়স, আমি ইনশিওর করে বলতে পারছি না। তো তখন হচ্ছে আমি আমার নানুদের বাসায় যাই। আমি আমার রিলেটিভদের বাসায় যাওয়ার পর ওখান থেকে আমি আনফরচুনেটলি ছাদের থেকে পড়ে যাই খেলতে, খেলতে। তো ছাদের থেকে পড়ে যাওয়ার কারণে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি। এমনও হয়েছে যে আমার জন্য মানে অনেক ট্রাই করেছে ডক্টররা, এসে কিছু করতে পারেনি। তো এলাকার মানুষজন তখন বলতে শুরু করে যে ও মারাই গিয়েছে। এমনও হয়েছে যে আমার জন্য কাফনের কাপড়ও কিনতে গিয়েছে। তো হঠাৎ করে আমার বড় আঙ্কেল সে আমার নাকটা চেপে ধরে লাস্ট মোমেন্টে আরকি, সবাই যখন হাল ছেড়ে দিয়েছিল, লাস্ট মোমেন্টে আমার বড় আঙ্কেল নাকটা চেপে ধরে মুখের সাথে মুখ লাগিয়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে আমাকে কোনরকমভাবে ফিরিয়ে আনে। হয়তো ভিতরে কোনো একটা জায়গায় আমার ইয়েটা ছিল। তো এরপর ওখান থেকে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় নিয়ে আসার পর ওদিন ডক্টর আমাকে ট্রিটমেন্ট করতে চাচ্ছিল না। সবাই ডকুমেন্টস চাচ্ছিল আমার আম্মুর কাছে যে আদৌ যে আপনি একজন সরকারি কর্মকর্তার ওয়াইফ, তার ডকুমেন্টটা কোথায়? তো ওদিন আমার লাকটা এতটাই ভালো ছিল যে ওদিন ডক্টরদের বোর্ড মিটিং ছিল। অন্যান্য ডাক্তাররা বলছিল যে, "যখন তুমি কমিটমেন্ট করেছিলা ডাক্তারি পজিশনে আসার সময়, তখন কিন্তু এই কমিটমেন্টটা করেছিল যে রোগী কে সেটা বড় পরিচয় না। তুমি একজন ডক্টর, সে একজন রোগী। এটা সবচাইতে বড় পরিচয়। বাচ্চাটা মারা যাচ্ছে, তাকে ট্রিটমেন্টটা দেওয়ার প্রয়োজন।" তো এরপর উনার কথাতে আমাকে উনি নিজেই দায়িত্ব নিয়ে আমার ট্রিটমেন্টটা শুরু করে। আমি দীর্ঘ ৬ মাস হাঁটতে পারতাম না, ঠিকমতো কথা বলতে পারতাম না, বিছানা থেকে উঠতে পারতাম না, হুইল চেয়ারে বেড়াতে হতো। আমি হাঁটা, চলা সবকিছু ভুলে গিয়েছিলাম। তো ওই ডক্টর এবং ফ্যামিলির প্রচেষ্টায় আমি অনেকটা সুস্থ হয়ে যাই। আমার ব্রেইনের রক্ত জমেছিল। তো এরপর আস্তে, আস্তে পড়ালেখার ভিতরে আসি। আম স্কুলে ভর্তি হই। স্কুলে ভর্তি হওয়ার পর বেশ ভালো সময় যাচ্ছিল। ছেলেবেলাটাও ভালো যাচ্ছিল। আমার বাবা সবসময় আমাদেরকে বড় করেছে এমন করে যে, আ আমি যে একটা মেয়ে এটা বড় কথা না। আর আমি যখন ছাদের থেকে পড়ে যাই, এখানে তখন ডক্টর বলে যে, "ওকে যদি সুস্থ করতে হয় তাহলে আপনাদের আরো একটা বেবি নিতে হবে। নয়তোবা ওর ব্রেইনের উপরে বেশি একটা আঘাত পড়ে যাবে। হয়তো এমনও হতে পারে ও কখনো সুস্থও হবে না।" তখন ডক্টরের সাজেস্ট অনুযায়ী আমার বাবা-মা আমার ছোট একটা বোন পৃথিবীর আলো দেখে। তো ওর আর আমার এজ ডিফারেন্স প্রায় ৯-১০ বছরের। ও আমার ছোট। তো এরপর যাই হোক ওর সাথে হেসে খেলে আস্তে ধীরে বড় হতে থাকি। বড় হতে, হতে এক পর্যায়ে আ আমি আ তখন আমার বাবার আরেকটা জায়গায় পোস্টিং হয়ে যায়। এরপর আমি আমার 8 এর এক্সাম শেষে আমি যখন ক্লাস 9 এ ভর্তি হব, আমার বাবার রিটায়ারমেন্টেরও সময় হয়ে আসে। তো তখন আমার তো বোর্ড চেঞ্জ করা যাবে না। বাবা তো নয় ট্রান্সফার হয়ে চলে যাবে। অতটা দূরে আমি কি করে থাকবো? এজন্য আমাকে, যেহেতু আমার দাদা-দাদি ছিল না, সেক্ষেত্রে আমাকে নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আমি নানুর বাসা থেকে আমার 9-10 যেটা এসএসসি সেটা আমি শেষ করি। তো ওখান থেকে শেষ করার পর এরপর ২০১৩ সালে আমি এসএসসি এক্সাম দেই। উত্তীর্ণও হই। এরপর আমার আ যেটা নতুন জার্নি সেটা আমার কলেজ লাইফ শুরু হয়। তো এই কলেজ লাইফে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার আমার নতুন করে আমি কলেজে জয়েন হলাম। তো ফ্যামিলি থেকে বলছিল যে, "তোমাকে অন্য সাবজেক্টে পড়তে।" আমি বললাম যে, "না, আমি অন্য সাবজেক্টে আমি আ বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই।" তো আমাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংতে দেওয়া হলো। এরপর বেশ ভালোই কিছুদিন যাচ্ছিল। আর যেতে, যেতে হঠাৎ করে নতুন ফ্রেন্ড, নতুন সব আ টিচার, ক্লাসমেট বেশ ভালোই লাগছিল। এর ভিতর থেকে আমার আ কিছু ক্লাসমেট আমাকে পছন্দ করতে শুরু করে।
আমার ক্লাসমেট যখন আমাকে পছন্দ করতে শুরু করে তখন আমার কাছে কেমন যেন বিষয়টা লাগে যে ভাই তো ভাই হয়, ক্লাসমেট ক্লাসমেটই হয়, তো ক্লাসমেট কি করে প্রিয় মানুষ হতে পারে? তো সেখান থেকে আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে এমনও হয়েছে যে আমাকে নিয়ে গল্প লিখতো, কবিতা, গান এরকম একটা লিখতো। অন্যান্য ফ্রেন্ড হয়তো আমার জন্য গিফট নিয়ে আসছে যারা অ্যাকচুয়ালি আমাকে পছন্দ করতো। এর ভিতর একজন আমাকে যে গান কবিতা লিখতো সেই ছেলেটা আমাকে প্রপোজও করে। প্রপোজ করলে আমি ইয়েস অর নো কিছুই বলি না। এরপর হঠাৎ করে ছেলেটা ক্যাম্পাসে আসা অফ করে দেয়। আর আমার আদার্স যারা ফ্রেন্ডরা জানতো যে আমাকে কিছু ফ্রেন্ড সার্কেল ফলো করে, আমি কিছু বলছি না, গসিপ করতো ওরা। তো তখন ওরা আমাকে বলতে শুরু করে যে তুমি কেন হ্যাঁ অথবা না বলছো না, কিছু একটা বলে দাও, এতটা দিন ধরে ছেলেটা তোমার পিছনে ঘুরছে। আমি বলতে চাইতাম না অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে সবার, যে একজনকে হ্যাঁ বলছি, অন্যজন হচ্ছে না বলছে, আর অন্যজন সেটা দেখে কষ্ট পাচ্ছে। তো এই জন্য আমি কাউকে হ্যাঁ বলতাম না, না বলতাম না। এর ভিতরে যে ছেলেটা আমাকে নিয়ে কবিতা লিখতো ওকে আমার ভালো লাগতো, এটা সত্য কথা। তো তখন আমি আমার ফ্রেন্ডদেরকে বলে যাচ্ছে ঠিক আছে ও আবার কলেজ জয়েন করুক, তখন আমি অবশ্যই বলবো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তো এর ভিতর ছেলেটা আর ক্যাম্পাসে আসে না। ক্যাম্পাসে না আসার কারণে হঠাৎ এর ভিতর একদিন আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যে যেটার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। আনফরচুনেটলি ঘটনাটা ঘটে যায়, তা হচ্ছে আমার এক্সাম চলাকালীন টাইম আমার আম্মু আমাকে ফোন দিচ্ছে যে আর্জেন্ট বাসায় চলে আসো। তো তখন আমি আমি ভাবলাম যে হয়তো বাসায় কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু একটা হয়েছে, এই জন্য আম্মু আমাকে যেতে বলছে। তো আমি ওখানে পরে এক্সাম শেষ করে আমি দ্রুতই বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর দেখি যে না, বাসায় কিছুই হয়নি, সব আগের মতোই, জাস্ট একজন লোক এসেছে আর সাথে আমার একটা রিলেটিভ এসেছে। তো আমার রিলেটিভটা বলছে তুমি বোরকা টোরকা খুলে তুমি একটা ভালো সুন্দর ড্রেস পরে এই গেস্টের সামনে আসো। তখন আমি বলি যে গেস্ট তো তোমাদের, আমি কেন সেখানে যাব? নর্মাল যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভাইয়া, হ্যাঁ। তো তারপর আমি এ কথা বলার পর সে বলে যে না তুমি আসো। তো তখন আমার জেদ উঠে যায় যে না, আমি গেলে এটা পরে যাবো, যদি আমাকে পারমিট দাও তবে আমি যাচ্ছি, নয়তো আমি যাচ্ছি না। তো অ্যাকচুয়ালি যারা বাহিরে বড় হয় ওরা কিন্তু কখনো বুঝতে পারে না যে কোনটা দেখতে আসা বা কি, এই জিনিসটা কিন্তু জানে না। গ্রামের বাচ্চারা যতটা অ্যাক্টিভ, শহরের বাচ্চারা অতটা অ্যাক্টিভ হয় না এই বিষয়গুলোতে। তো তারপর হঠাৎ করে আমি ওখানে যাই, যাওয়ার পর লোকটা আমাকে কোশ্চেন করে যে তোমার নাম কি। আর আমি এখন এসে বুঝতে পারি বা কিছুদিন পরে ঘটনার পরে আমি জানতে পারি যে হ্যাঁ আমাকে দেখতে এসেছিল লোকটা। তো এরপর যেটা হয় আমি উনি আমাকে যখন কোশ্চেন করলো পরে বললো ঠিক আছে আমি তোমার ভাইয়া হই, তুমি ভিতরে যাইতে পারো এখন। তো তখন আমি বাইরে থেকে যেহেতু এসেছি, আমার কিছু খাবারেরও প্রয়োজন ছিল, তো তখন আমি আমার কাজগুলোতে ব্যস্ত হয়ে যাই। এরপর উনি চলে যায়, চলে যাওয়ার পর 1 সপ্তাহ পরে হঠাৎ করে আমার বাসায় অনেক মানুষ আসে, যেটা আমি কিছুই জানতাম না। আমি ওদিনও কলেজে ছিলাম। ওদিনও কলেজে থাকার কারণে আমি কোনো কিছু জানতে পারি না। হঠাৎ করে দেখি যে আমার বাসার যে ড্রাইভার ভাইয়া ছিল ও আমার কলেজের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম যে ভাইয়া এখানে কেন? বললো তোমাকে আর্জেন্টলি এখনই বাসায় যেতে হবে, আন্টি বলেছে। আমার আম্মু বাবা এমন ছিল যে আমাকে একা একা ড্রাইভারের সাথে কখনো যাতায়াত করতেও দিত না। সে নিজেরা নিয়ে যেত, নিয়ে আসতো বড় হওয়ার পরেও। তো এরপর হঠাৎ এরকমটা টাইম চলার ভিতর যে জিনিসটা হয়, আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পর গিয়ে দেখি অনেক গেস্ট, আমি যাদেরকে চিনিও না, এমনকি আমার আরো অন্যান্য রিলেটিভসরাও এসেছে, আননোন পার্সনদের সাথেও। তো তখন আমি বলি যে কি হয়েছে? তো সবাই আমাকে রেডি করাচ্ছিল। তো আমি বলছি রেডি কেন হতে হবে? বললো না রেডি হও, গেস্ট আসছে। তখন আমার মনে হচ্ছিল যে এটা কি কোনো মানে, তখন কেন জানি না আমার ফিল হচ্ছিল যে আমাকে আমার সাথে কিছু একটা হচ্ছে, আমাকে হয়তো দেখতে এসেছে। এবং আমি অনেক কান্নাকাটি শুরু করে দিই যে আমি যাবো না। তখন আমি ওইটা গেস করতে পারি যে আমাকে দেখতে এসেছে। এরপর যেটা হয় তা হলো আমি অনেক কান্নাকাটি করতে করতে আমার চোখ টোক ফুলে যায়, একদম লাল হয়ে যায় আমি। এরপর আমাকে আমার আম্মু এসে জাস্ট একটা কথাই বললো যে এমন কিছু করো না যেটাতে আমার এবং তোমার বারবার মান সম্মানটা চলে যায়, সো বি কেয়ারফুল। এরপর যেটা হয় আমি সামনে যাই ওনাদের, আমার আম্মু আমাকে নিয়ে যায়। আমার আদার্স আন্টি যারা ছিল ওরাও আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওখানে যাওয়ার পর আমি দেখি অনেক ছেলে মানুষ, কোনো মেয়ে মানুষ আসেনি। তো ওরা আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে। এর ভিতর ভাই আমি ছোট্ট একটা কথা বলতে চাই, এটা স্টপ করিয়ে। আমি বলেছিলাম আমার একটা ছোট বোন আছে, তো ওর বিষয়ে একটু বলি। ও হঠাৎই 2013 সালের পরে অনেকটা সিক হয়ে পড়ে। এতটাই সিক হয়ে পড়ে বাংলাদেশের এমন কোনো ডক্টর নেই যে তাকে দেখানো হয়নি, সবাইকেই দেখিয়েছি।
অ্যাপোলো হসপিটালের ডক্টর সেবা খান নামে একজন ডক্টর আসতো পাকিস্তান থেকে, তাকে দেখানো হয়েছে। ইসলামিয়া হসপিটালে দেখানো হয়েছে। রাধেশ্যাম বাবু নিউরোলজিস্ট, অনেক ফেমাস একজন ডক্টর, দ্বিতীয় স্থানে আছে নিউরোলজিস্টের ভিতর, তাকে দেখানো হয়েছে। কিন্তু ওর অ্যাকচুয়ালি যে প্রবলেমটা সেটা কেউ ধরতে পারে না। তো তখন আমার বাবা ফাইন্ড আউট করে যে না, ওকে আর এখানে দেখাবো না, ওকে বাহিরে দেখাবো, যত কষ্টই হোক বাহিরে নিয়ে যাব। তো ওই টাইমটাতে সব প্রসেসিং ডান, ওই টাইমটাতে আমার সাথে এটা হয়। তো দেখতে আসলো, এখন আবার আমি আমার কথায় ফিরে আসছি। তো যখন আমাকে দেখতে আসলো, দেখতে আসার পর আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন যেগুলো করে থাকে আর কি মানুষ, যেগুলো আমি ফেস করতে চাচ্ছিলাম না সেই ধরনের কোশ্চেন করতে থাকে, কারণ আমি তো জিনিসটাতে নিতে পারছিলাম না যেহেতু আমি জানি না। তো সেক্ষেত্রে আমাকে ওরকমটা বলা হলো, বিভিন্ন ধরনের কোশ্চেন টোশ্চেন। এরপর লাস্টে একজন আমাকে বলে বসলো যে তোমার যদি ধরো আজকে বা কিছুদিন পর এখানে বিয়ে হয় তাহলে কি তোমার মত আছে? আমি কোনো কিছু প্রকাশ করার আগে হঠাৎ করে একজন বলে বসলো আমার রিলেটিভসদের ভিতর থেকেই যে কেন নয়, ওর বাবা মা যেটা বলবে ও সেটাই, ওর মত ওইটাই হবে। আমি কিছু বলার আগে তো ওখান থেকে আমি চলে আসলাম। আসার পর যেটা হয় সেটা হচ্ছে আমি অনেক ছোট ছিলাম, যে লোকটা আমাকে দেখতে এসেছিল, যে ছেলেটা আর কি, তো তার আর আমার এজ ডিফারেন্স ছিল প্রায় 16 বছরের। আমি ছোট ছিলাম তার থেকে অনেক। তো ওদিনকে ওরা আরো একটা মেয়েকে দেখবে, আর আমি যেহেতু ছোট এই জন্য আমাকে আগে দেখতে এসেছে, আমাকে না বলে দিবে, আর ওই মেয়েটা যেহেতু তার এজের সাথে ম্যাচ করে তাকে হ্যাঁ বলবে। এটা আমি জেনেছিলাম অনেক পরে। আসছি সেই ঘটনাতে, আগে এটা শেষ করিনি। তো এরপর যেটা হয় সেটা হলো ওই ছেলেটা হঠাৎ করে ওর ফ্যামিলির সাথে বার্গেনিং করে যে বিয়ে করলে আমি আজকেই করব, নয়তো আমি বিয়ে কখনোই করব না, এরকম বলে। পরে ছেলের ফ্যামিলি আমার সাথে বিয়ে দেবে না, আর এদিকে আমি নিজেও চাচ্ছিলাম যে আমার বিয়েটা যেন না হয়। আমি তো রুমে এসে কান্নাকাটি করছি, এগুলো যে হচ্ছে বাহিরে আমি কিছুই জানি না, আমি সবকিছু পরে জেনেছি। এরপর যেটা হয় সেটা আমি এরকম একবার শুনছি আমার ছোট ছোট ভাই বোন কাজিনসরা, ওরা এসে বলছে আপু তুমি টেনশন করো না, তোমার বিয়ে হবে না। আবার কেউ এসে বলছে যে আপু হয়তো বিয়েটা হয়ে যাবে। তো ওগুলো শুনে আমি নিজেও আরো অনেক ডিস্টার্ব ফিল করছিলাম, আরো ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম যে আমি তো চাচ্ছি না, কেন এটা হচ্ছে, আমি চাচ্ছি আমার স্টাডিটা শেষ হোক। আর এদিকে ওই ছেলেটার সাথেও আমি যোগাযোগ করতে পারছিলাম না, যে ছেলেটা আমাকে প্রপোজ করেছিল, আমাকে নিয়ে কবিতা লিখতো, আমি তাকে জানাতেও পারছিলাম না। তার সাথে কন্ট্যাক্ট করার অনেক ট্রাই করেছি, তার যে নাম্বারগুলো ছিল সব আমি সুইচ অফ পেতে থাকি, যার জন্য আমার মানে আমি কোন দিকে যাব এটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আমি তারপর আমার আম্মু এবং আমার আদার্স যারা আন্টিরা আছে এরা আসলো, এসে আমাকে বললো যে দেখো আম্মু, যেটাই হয় ভালোর জন্য হয়, তোমার বোনটা এরকম অসুস্থ, তো প্লিজ তুমি যদি তোমার এখানে বিয়ে দিই তুমি না বলো না, তোমার বাবা মার মান সম্মানটা নষ্ট করো না। তো এর ভিতরে যেটা হয়, ছেলে যখন ছেলের ফ্যামিলির সাথে একটা বার্গেনিং সৃষ্টি করে, ছেলের ফ্যামিলির সবাই উঠে চলে যায়, আমাদের বাসা থেকে উঠে চলে যায়। ছেলেটা একা একা আমাদের বাসায় বসে থাকে, সে আমাকে বিয়ে না করে কোনো মতেই যাবে না। আর আমার বাবা যখন অন্যান্য গার্জিয়ানরা ওদের সামনে ছিল, যখন আমার দেখা বিয়ে নিয়ে সব কথা হচ্ছিল, তখন আমার বাবা বলেছিল যে আমি আমার এতটুকু মেয়েকে বিয়ে দেব না, দিলেও পরে দিব, কারণ আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ, হায়াত মহতের কথা বলা যায় না, আমি ওকে আগে ডক্টর দেখিয়ে আসতে চাই, তারপর আমি দিতে চাই। আর বিয়ে জিনিসটা অনেক বড় একটা বাজেট, তো এই মুহূর্তে আমি পেরে উঠবো না সবকিছু মিলিয়ে। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে আহ আমার ওরা বলে যে আমার মানে ওই ছেলেটা বলে যে আমি এসব কিছুই চাই না, আমার কোনো কিছু লাগবে না, আমি জাস্ট ওকেই চাই। এরপর আমার এক রিলেটিভ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তাকে কল করা হয় যে আঙ্কেল একটু শুনবেন। তখন আমার আঙ্কেলটা সামনে আগে বলে যে হ্যাঁ বলো কি হয়েছে। বলো যে আচ্ছা আঙ্কেল, আমি বিয়ে করব, সে থাকবে আমার সাথে, আমি মেন, আমার ফ্যামিলি বা আমার বাবা মা এরা তো কেউ না, আপনারা রাজি থাকলে আমি এখনই ওকে এই মুহূর্তে বিয়ে করব। তো ওর এমন কথা বলা দেখে এতটাই মানে সে নরম হয়ে যায়, সে বলে যে আচ্ছা ঠিক আছে, ওর বাবা মা যদি নাও দেয় তাহলে আমি নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দেবো। আর এখানে ছেলেটার একটু পরিচয় দেই, ছেলেটার নাম হচ্ছে ধ্রুব। ছেলেটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যালের মেডিসিন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ছিল, এতটুকুই। আর ওদের বাসা ছিল হচ্ছে ঝিনাইদহে। তো যাই হোক, ছেলেটা আমাকে ওরকম বিয়ে করবে এরকমটা বলে। বলার পর যেহেতু শিক্ষিত ফ্যামিলি, ছেলেটার বাবাও একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন, মা একজন সিনিয়র নার্স ছিলেন, হোল ফ্যামিলিটাই শিক্ষিত। তো তখন হচ্ছে বলে যে ওকে ফাইন, ওর বাবা মা না দিলে আমি নিজে দায়িত্ব নিয়ে দিব। এরপর এটা ছিল রমজান মাসের, রমজানের 12 তারিখ, জুলাইয়ের হচ্ছে 11 তারিখ। তো এরপর যেটা হয়, যেহেতু রমজান মাস, ইফতারির পরেই সবকিছু হয়েছে, তো এরকম বার্গেনিং চলতে চলতে অনেকটা রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পর
তখন বিয়ে তো করে যাবে, এরপর ছেলের ফ্যামিলি যে উঠে চলে গিয়েছিল, ছেলের ফ্যামিলি আবার ব্যাক আসে, কারণ ছেলেকে না নিয়ে তো আর বাসায় যাওয়া যাবে না। এরপর ওরা এসে আবার কনভারসেশন করে, দেন মিউচুয়াল করে যে ওকে ফাইন, তোমার এর সাথে বিয়ে হবে। এরপর সেহেরির কিছু সময় আগ দিয়ে কাজীকে নিয়ে আসা হয়। কাজীকে নিয়ে আসানোর পর আমার বিয়েটা হয়ে যায়। আই এম সরি ভাই, আমি একটু হয়ে যাচ্ছি। অলরাইট, নিশ্চয়ই আমরা আসবো। এর মাঝখানে যদি একটু নিজেকে সামলে নিন। আমরা যারা এই মুহূর্তে টিউন করে আছি জাগো এফএম 94.4, তাদের উদ্দেশ্যে বলছি আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে নাম হচ্ছে লাভ স্টোরি। আপনারা জানেন যে ভালোবাসার গল্পগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন বন্ধু এখানে আসেন, তারা তাদের জীবনের ভালোবাসার কথা বলেন। যদি আপনিও চান আগামী সপ্তাহে জুথির মতো আমাদের এখানে আসবেন, বসবেন এবং বলবেন আপনার জীবনের না বলা সে কথা, তাহলে এখনই মোবাইলের মেসেজ নিয়ে টাইপ করুন RLS স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে এসএমএসটি আমাদেরকে পাঠিয়ে দিন না 26969 এই নাম্বারে। আমরা আপনার সাথে যোগাযোগ করে নিব বাই ফোন। যে নাম্বার থেকে আপনি টেক্সট করছেন সেই নাম্বারেই আমরা যোগাযোগ করব। তার মানে আপনি যদি আসতে চান আগামী পর্বে আমাদের এই লাভ স্টোরি, তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা এসএমএস। সেই এসএমএসটা করতে হলে আপনার নিজের মোবাইল থেকে একটা এসএমএস পাঠাতে হবে এই নিয়মে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করবেন RLS, একসাথে RLS স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, আপনি যেখানে থাকেন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনার পেশা যেটা, টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 26969 এই নাম্বারটিতে। সিম্পল কিন্তু বিষয়টা, রাইট? ফেসবুকে আমাদের এই অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, আমি দেখছি অনেকেই কমেন্ট করছে আমাদের সাথে। www.facebook.com/jagofm এর পেজ অনেকে রয়েছে, www.facebook.com/rjudoyan পেজ অনেকে রয়েছে। যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করলে কি হয়, মানে আমি জানি না যে শেয়ার করলে কোনো ক্রাইম হয় কিনা, বাট আমার জানা মতে কোনো রকমের ক্রাইম নাই। আপনি যখন একটা অনুষ্ঠান হচ্ছে আপনি নিজে দেখছেন, সেটা ছড়িয়ে দিচ্ছেন, আরো কিছু মানুষ দেখুক, সাবধান হোক, জানুক। অভিভাবকরাও জানা দরকার আছে, সাবধান হওয়া দরকার রয়েছে, স্টুডেন্টরা তো অবশ্যই। সো লাইভটা একটু শেয়ার করলে আমি খুবই খুবই আনন্দিত হতাম। যে যেখান থেকে দেখছেন, আমাদের প্রচুর লিসেনার রয়েছে যারা ঢাকায় রয়েছেন, কুমিল্লাতে রয়েছেন, চট্টগ্রামে রয়েছেন, খুলনায় রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় রয়েছেন, বাংলাদেশের বাহিরে ভারতে প্রচুর বাঙালি বন্ধু রয়েছেন, এছাড়া প্রবাসে বসবাসরত সৌদি আরব, কাতার, এরকম বিভিন্ন জায়গায় অনেক বাঙালি বন্ধুরা রয়েছেন যারা আমাদেরকে শুনছেন বিভিন্ন দেশ বিদেশ থেকে। তাদের সবার কাছে একটাই অনুরোধ, লাইভটা যদি আপনার ভালো লেগে থাকে, আমার অনুষ্ঠান যদি আপনার কিঞ্চিত হলেও ভালো লাগে, ভিডিওটা একটু শেয়ার করে দিন এখনই। আর বন্ধু, আপনার ঘর সাজাতে এবং গৃহস্থালীর সকল পণ্য কিনতে আজই চলে আসুন আপনার নিকটস্থ RFL বেস্ট বাই শোরুমে। এখানে আপনারা পাবেন গ্রোসারি, হাউস হোল্ড, কিচেন আইটেম সহ আর অন্যান্য প্রয়োজনীয় পণ্য, এবং ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করতে পারেন www.rflbestbuy.com-এ। আজকে বেশ ইমোশনাল একটা স্টোরি, আমি এটুকু বলতে পারি, শেষ পর্যন্ত যদি থাকেন হয়তো আপনাদের ভালো লাগবে, এবং সেই সাথে অনেক কিছু জানার আছে। আবেগটা শুধুমাত্র এরকম একটা বিষয় যে কোনো মানুষ যার মন আছে, যার হৃদয় আছে, তারকেই টাচ করে। সো আমি বিলিভ করি যে একটু মনোযোগ দিয়ে যদি শোটা শোনেন, হয়তো আপনি আজকে পুরো গল্পটা শেষ পর্যন্ত থাকবেন, এবং আপনি থাকলে হয়তো একটা রিয়েলাইজেশন আপনার মধ্যে আসতে পারে। সো আমি বিলিভ করবো যে আপনি আমার সাথে থাকবেন এবং আপনার বন্ধুদেরকেও এই অনুষ্ঠানে আমাদের সাথে জয়েন করাবেন। চাইলে কমেন্ট সেকশনে তাদেরকে মেনশনও করতে পারেন। সো আমরা জুথির কাছে চলে যাব। তারপরে জুথি, বিয়েটা হয়ে গেল কত সালে? এটা ভাইয়া এটা 2014 সালে। 2014 সালে। তখন আপনি কিসের স্টুডেন্ট ছিলেন? আমি তখন ওই যে বললাম টেক্সটাইল ডিপার্টমেন্টে জয়েন করেছি। টেক্সটাইল ডিপার্টমেন্টে, তার মানে হচ্ছে ভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছেন? ভার্সিটি বলতে ভাই আমি ডিপ্লোমা সেক্টর থেকেই করেছি। ওকে, ডিপ্লোমা করেছেন। সো তখন মাত্র জয়েন করেছেন? হ্যাঁ, ওকে, একদমই ছোট্ট একটা মেয়ে তখন। ওকে। তো তখন আপনি হচ্ছে বিয়ে হলো 2014 সালে। তারপরে কথা শুনবো, কি হলো? আচ্ছা, বিয়েটা হওয়ার পর আমি যেটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। বিয়েটা হয়ে যাওয়ার পর আমাকে যেটা বলা হলো বা যেটা করলো সেটা হচ্ছে আমার ওর বাবা মা যারা ছিল তারা কখনোই মেনে নিয়েছিল না জিনিসটা। এরপর বিয়ে করার পর তারা চলে আসে, আর আমার বাবা আমার বিয়ের আগে ছেলেটাকে বারংবারই জিজ্ঞাসা করেছিল যে, বা তার ফ্যামিলি যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেছিল তোমাদের কিছু চাওয়া পাওয়ার কোনো কিছু আছে নাকি। তো বলে না, আমি শুধু ওকেই চাই, আমার আর কিচ্ছু লাগবে না, আমি শুধু ওকেই চাই। তো এরকম করে বিয়েটা হওয়ার পর ওর ফ্যামিলি ওকে রেখে চলে যায়। এরপর ও থাকে, সারাটা দিন থাকলো। তখনও আমি ছেলেটাকে দেখিনি, কারণ অতগুলো মানুষের ভিতর ছেলে মানুষ সবাই। পাশের থেকে যদি কোনো মেয়ে আসতো বলতো যে আমাদের ছেলেকে কেন দেখছো না, ছেলেকেও দেখো, তাহলে হয়তো বা আমি তাকে দেখতে পেতাম, বা আলাদা করে কথা বলার কোনো ওয়েও ছিল না, কারণ এগুলো তো মেয়েরাই করে থাকে, ছেলেরা তো আর করে না। যেটা হয় সেটা হচ্ছে আমি তখনও তাকে দেখিনি। আমি তাকে দেখি সেহরিটা খাওয়ার পর, সবাই যখন চলে যায়, ভোর হয়। তো তখন সে আমাকে বলে যে তোমাদের বাসার ছাদে আমাকে নিয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে চলেন। এরপর ছাদে যাওয়ার পর আমি ভোরের আলোতে প্রথম তার মুখটা আমি দেখি। তো দেখার পর আমি জাস্ট এতটুকুই আমার খারাপ লাগছিল যে হয়তো যদি আমি ন্যানো সেকেন্ড আগেও আমি তাকে দেখতাম আমার বিয়ের, আমি কখনোই তাকে বিয়ে করতাম না। আর ওই ছেলেটার সাথে যেই ছেলেটা আমাকে প্রপোজ করেছিল, ওই ছেলেটার সাথে যদি আমি কন্ট্যাক্ট করতে পারতাম, তাহলে হয়তো আজকে আমার বিয়েটাও হতো না।
তো আনফরচুনেটলি আমার কপালটা হয়তো খারাপ ছিল, আমি যার জন্য জোগাড়টুকু করতে পারিনি। এরপর যেটা হয়, আমি তাকে দেখতে পাই, দেখতে পাওয়ার পর আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ, শুক্রিয়া তোমার দরবারে অনেক, যে আমাকে এটা দিয়েছো। অনেকের কপালে তো এর থেকেও খারাপ কিছু জোটে। নিজেকে এইভাবে আর কি বলতে থাকি, সান্ত্বনা করতে থাকি, সান্ত্বনা দিতে থাকি। তো এক পর্যায়ে যখন এরকম করলাম, এরপর সে বাসায় আসলো, আবার ছাদের থেকে রুমে চলে আসলাম। ছাদের থেকে রুমে আসার পর কিছুক্ষণ পরে তার এক বোন এবং বোনের হাজবেন্ড আর বোনের একটা মেয়ে আমাদের বাসায় আসে। যখনই শুনেছে যে আমার সাথে বিয়ে হয়ে গেছে, রাত্রে আসে। আসার পর তখন সে আমাকে তাদের বাসায় নিয়ে যেতে চায়, যে তার ভাইকে এবং আমাকে। তখন তারপর আমার বাবা মাকে বলা হয়। বাবা মাকে বলা হওয়ার পর, ও এর ভিতরে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। যখন আমার বিয়ে হয়, আমার বিয়ের সময় যেহেতু রাত্রে বিয়ে হয়েছে আর যেহেতু রোজার সময় ছিল, তো সেই টাইমটাতে তারা তো কিছু নিয়ে আসছিল না, কারণ যে বিয়ে তো হবে এর উদ্দেশ্যে তার ওরা আসছিল না, এসেছিল জাস্ট দেখার উদ্দেশ্যে। তো তখন ওরা শপিং মলে যায় ওই রাত্রে, ওর ফ্যামিলি পার্সন। তো শপিং মলে গিয়ে কেয়ারটেকার, তারপর পুলিশ যারা থাকে, ওদেরকে কিছু দেওয়ার পর ওখান থেকে একটা তাঁতের শাড়ি আর একটা নাকফুল নিয়ে আসে আমার, ওটা পরিয়ে আমার বিয়েটা হয় আর কি। এরপর মর্নিং এ আমার আম্মু ছেলেকে একটা চেন গিফট করে। আম্মু শপিং মলে যায়, যেহেতু অলরেডি বিয়ে হয়ে গেছে, এখন তাকে কিছু দিতে হবে। তো একটা চেন দিল। দেওয়ার পর ওর বাসার থেকে লোকজন আসলো। আসার পর বাসা থেকে বলতে, ওই যে বললাম যে ওর বোন এবং বোনের হাজবেন্ড আর একটা বাচ্চা এসেছিল, মেয়ে। তো আমাকে নিয়ে যাবে। এখন আমি, মানুষ বিয়ের পর শ্বশুর বাড়িতে ওঠে, আর আমি বিয়ের পর আমার ননদের বাসায় উঠেছিলাম, যেহেতু তারা আমাকে মেনে নেয়নি, তার বাবা মা। তো ওখানে যাওয়ার পর আমার ননদ আমার সামনেই তার বাবা মাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, মা, তুমি চিন্তা করো না, মেয়ে অনেক সুন্দর, তুমি মন খারাপ করো না, আমার ভাইয়া অন্য কোনো মেয়েকে বিয়ে করে নাই, একদম মিষ্টি একটা মেয়েকে বিয়ে করেছে, ছোট্ট একটা পরী। এরকম বলতে থাকে। বলতে থাকার পর তারপর আস্তে ধীরে আমি ওখান থেকে চলে আসি। ছেলেটা ছুটি ছিল না, ছেলেটা ঢাকায় ব্যাক করে। ওখান থেকে আমার বাসায় আবার আসে কুষ্টিয়াতে, বোনের বাসা থেকে কুষ্টিয়াতে আবার আসে আমার সাথে। আসার পর সে ঢাকাতে ব্যাক করে আমাকে রেখে চলে আসলো। এরপর শুরু হলো আমার নতুন জার্নি, বিয়ের পরের জার্নিটা। এর ভিতরে ওই যে ছেলেটা আমাকে প্রপোজ করেছিল, আমি তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতেই থাকি, এবং সে কলেজ জয়েন করে না। কলেজ জয়েন না করার কারণে আমি কোনো কিছু তাকে বলতেও পারছি না। ইনফ্যাক্ট আমার যেভাবে বিয়ে হয়ে গেছে, পরের দিন যখন আমি কলেজে যাই, আমি কলেজে একটা মাত্র মেয়ে ছিলাম যে শুধুমাত্র বোরকা পরতো, আর কোনো মেয়ে বোরকা পরতো না। চোখ ছাড়া আর পায়ের কিছু অংশ, হাতের কিছু অংশ ছাড়া কিছু দেখা যেত না, এরকম একটা মেয়ে ছিলাম। টিচাররা শুরু করে গেটম্যান, পিয়ন, আয়া যারা ছিল, সবাই আমাকে অনেক ভালোবাসতো। তো তারপর হচ্ছে কেউই বিলিভ করে না যে গত রাত্রে এরকম আমার সাথে বিয়ে হয়ে গেছে। এরপর ছেলেটা তো ঢাকায় চলে আসলো। আসার পর আমি আবার কলেজ জয়েন করি। এরপর ছেলেটা প্রায় 1-1.5 মাস পর কলেজে আসে। আসার পর আমি তাকে বলি যে, আমাকে দেখে আমার মুখের দিকে তাকাই থাকে। তারপর আমি বলি যে আমার বিয়ে হয়ে গেছে। তো তখন সে বিলিভ করে না। বিলিভ না করার কারণে সে আদার্স আমার যারা ক্লাসমেট এবং আমার টিচার, ওদের কাছেও জিজ্ঞাসা করে যে, স্যার, এটা কি সত্য, ওর বিয়ে হয়ে গেছে? ও এতটাই আমাকে ফলো করতো আর এতটাই পছন্দ করতো যে কলেজের মোটামুটি সবাই জানতো যে ও আমাকে পছন্দ করে বা আমাদের ভিতর কিছু একটা আছে। আমি তো তখনও অপেক্ষা করছিলাম যে আমি তাকে কিছু বলবো, হ্যাঁ অথবা না, যেটা আমি চাচ্ছিলাম। আর আমি চাচ্ছিলাম হ্যাঁটাই বলতে, নাটা কখনোই না, কারণ যেহেতু আমিও তাকে পছন্দ করতাম। তো তারপর যেটা হয় সেটা, ও এটাতে অনেক শকড হয়ে যায়। ও আর এটা মেন্টালি ভাবে নিতে পারে না। ও অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল। এতটাই শকড হয় যে ও পড়ালেখা থেকে অনেকটা দূরে চলে যায়, রেজাল্ট খারাপ করতে থাকে। এরপর আমি আমার কাছে আমার গল্পে চলে আসি। যেটা হয় সেটা হলো, আমি কলেজে যেতাম। কলেজে যখন যেতাম তখন সে আমাকে বলতো যে, তুমি কোথায় যাচ্ছ? তো আমি বললাম, কলেজে যাচ্ছি। গাড়ি নিয়ে যাচ্ছ? তো আমি বলতাম, না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি না, আমি রিক্সা বা কোনো কিছু নিয়ে নিব। তো হয়তো রিক্সায় উঠবো বা কোনো একটা অটো বা কিছু এরকম একটা নিব। তো ওই মুহূর্তেও হয়তো দেখা যেত যে আমাকে ফোন দিত, ফোন দিয়ে বলতো, কি করছো? তো আমি বলতাম যে, এই তো আমি রিক্সায় বা অটোতে আছি। তখন সে আমাকে রিক্সায় থাকলে বলতো যে, তোমার যে রিক্সায় উঠছো, রিক্সাওয়ালার এজ কেমন? আমি তখন অবাক হয়ে বলতাম যে, মানে? পরে বললো, না, যে রিক্সায় উঠছো রিক্সার এজ কেমন, রিক্সাওয়ালা লোকটার এজটা কেমন? তারপর এরকমটা বলতো। বলার পর আমি অনেকটা নিজেকে সান্ত্বনা দিতাম যে হয়তো আমার সাথে অতটা মেশেনি, জাস্ট কয়েক ঘন্টাই তো আমাকে দেখেছে। এরপর ভাইয়া যেটা হয়, আমি অটোতে গেলে অটোর পাশের সিটে কে বসেছে, তার এজ কেমন, কোনো মহিলা বসেছে কিনা,
কোনো পুরুষ বসেছে কিনা, এরকম কথাবার্তা, অটোওয়ালার বয়সটা কেমন সেটা জানতে চেত। এরপর আবার এমনও হয়েছে আমাকে বলতো যে আচ্ছা তুমি যে কলেজে স্টাডি করো সেই কলেজে ভার্সিটির মতো চেয়ার সিস্টেম নাকি বেঞ্চ সিস্টেম, আর যদি চেয়ার সিস্টেমই হয়ে থাকে তাহলে ওখানে ছেলে মেয়ে আলাদা বসে না একসাথে বসে। তো তখনও আমি অতটা সিরিয়াস ভাবে নেইনি, আমি জাস্ট ওই যে নিজেকে সান্ত্বনা দিতাম হয়তো আমার সাথে মেশেনি তাই আমাকে বুঝতে পারছে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর যেটা হয় সেটা হলো একদিন আমাকে বলল যে তোমার যে ক্লাসগুলো নেয় সেই টিচার গুলার এজ কেমন, সব কি ইয়াং টিচার নাকি হচ্ছে তোমার মুরব্বী টিচার গুলাও আছে, আর টিচার গুলা বাচ্চাদের সাথে কেমন বিহেভিয়ার করে, তোমাদের দিকে কি খারাপ দৃষ্টিতে তাকায়, তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তোমাদের এবং তোমার দিকে। এরপর ওরকম বলতে থাকে, তখন আমি আর নিতে পারি না জিনিসটা যে এসব কি ধরনের কথাবার্তা বলছে। সে যেহেতু একটা মেডিসিন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার, তাকেও তো বিভিন্ন মেয়েদের সাথে মেয়ে স্টাফদের সাথে কাজ করতে হয়, কই আমি তো তাকে একবারও বলি না, তাহলে আমাকে কেন এই জিনিসগুলো বলতে হচ্ছে, শুনতে হচ্ছে। এরপর যেটা হয় ভাইয়া সেটা হলো ও ভাবে আমাকে বলতে থাকে। এরপর আমি বলি যে না ঠিক হয়ে যাবে, পরের বার দেখা হলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এরপর সে মাঝে রোজার ঈদ চলে আসে, রোজার ঈদে সে আমাদের বাসায় আসে, আর জাস্ট আমাকে আমাকে দেখে সে চলে যায় তার বাসায়। চলে যাওয়ার পর আবার আমাদের কথা হতে থাকে ফোনে। তার সাথে সেভাবে কখনো আমার থাকাও হয়নি, কারণ হচ্ছে যেহেতু সে চাকরি করতো আর আমি স্টাডি করতাম, আর স্টাডিটা আমার যেহেতু কুষ্টিয়াতেই হতো আর সে ঢাকাতে, যার জন্য দুজন দু প্রান্তে থাকা হতো। সে মাঝে মধ্যে আসতো। আর এর ভিতরে আমার বাবা, ওই যে বলেছিলাম আমার বোন অসুস্থ, আমার বাবা আমার বোনকে নিয়ে ইতিমধ্যে বাহিরে চলে যায়। তো তখন বাহিরে চলে যায়, বাহিরে যাওয়ার সময় তখন ও আমাকে বললো যে আচ্ছা তোমার আর আমার তো কিছুদিন পর রিসেপশন অনুষ্ঠান, তো বাবা যেহেতু বাহিরে যাচ্ছে আম্মুও যাচ্ছে, তো এখন তো বিয়েতে সবাই লেহেঙ্গার ইউজ করে, তো বাবাকে বলো ওখান থেকে লেহেঙ্গা নিয়ে আসতে, আমি পে করে দিব। আর যেহেতু এটা ছেলের বাসার থেকেই দিতে হয়, মেয়েদের প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দেবো, এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। তো আর আমার ফ্যামিলি যেহেতু আমি বড় সন্তান, আমার বাবা তো কখনোই তার কাছ থেকে এটা নিবে না, এটা স্বাভাবিক। আর আমার পরিবারে মেয়ে বলতে আমি আর আমার বোন, তো সেক্ষেত্রে ভাই বুঝতে পারছেন যে কতটা আদরের। আর প্রথমে শুরুতেই বলেছিলাম যে আমি আমার বাবার কতটা আদরের সন্তান। তো যেটা হয় সেটা সেও কথা বলার পর আমার বোনকে ওখানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমার বোনের বিষয়টা একটু বলি। ওখানে যাওয়ার পর ওরা ফাইন্ড আউট করে আমার বোনের ছোট্ট যে চোখের কালো অংশটা, এর ভিতরে আরো ছোট্ট একটা অংশ থাকে যেটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছিল, আর ওটা যদি একদমই ভ্যানিশ হয়ে যেত আমার বোন আর কোনোদিনও চোখে দেখতে পেত না। তো মানুষের শরীরে যেমন ক্যান্সার হলে কেমোথেরাপিটা দেয়, ওখানে যাওয়ার পর আমার বোনের চোখে সেই কেমোথেরাপিটা দেওয়া হয়, প্রায় 21টা কেমোথেরাপি দেওয়া হয়। এরপর আমার বোনকে নিয়ে ওখান থেকে আসা হয়, আসার পর আমার আম্মু ঠিক যথারীতি ওই যে জিনিসটা আর কি, ওর লেহেঙ্গার তো এমনিও আমার আম্মু আনবে, যেহেতু আমি তার বড় মেয়ে, অন্যরকম একটা আশা থাকে তো বড়দেরকে নিয়ে। তো যেটা হলো আম্মু একটা লেহেঙ্গা নিয়ে আসে, এমনকি ছেলেটার যে বিয়ের জন্য আমার হাজবেন্ডের একটা বিয়েতে যা যা লাগে গায়ে হলুদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, এখন মানে কি বলবো, আন্ডারওয়্যার থেকে শুরু করে যা যা লাগে এবং তত্ত্বটা যে জিনিসটাতে পাঠাবে সেই ট্রলিটা পর্যন্ত সবকিছু আইটেম আমার আম্মু বাহির থেকে নিয়ে আসে, কারণ আমার আম্মু বাবা অনেক শৌখিন। তো ওখান থেকে নিয়ে আসে। আর এদিকে আসার পর আমার রিসেপশন অনুষ্ঠান হয়। রিসেপশন অনুষ্ঠানের দিন, রিসেপশন অনুষ্ঠানের কিছুদিন আগে ওর একটা আঙ্কেল ছিল যে র্যাবে জব করতেন, উনি অনেক সিক হয় এবং হঠাৎ করে তিনি মারাও যায়। আর তিনি আমাকে অসম্ভব রকমের ভালোবাসতেন, আমাকে দেখেনি কিন্তু ওই যে আমি ফোনে কথা বলতাম, কেয়ার করতাম। আর এর ভিতরে আমি ওর বাবা মার সাথে কথা বলতে বলতে ফ্রি হয়, এর ভিতরে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, তো আমি সেখানে আবার ফিরে আসছি। সেটা হলো আমার রিসেপশন অনুষ্ঠানের আগেই ছেলেটা ওর বাবা মাকে কনভিন্স করে, আর আমি এই যে কথা বলতাম ওর বাবা মার সাথে, তো হয়তো বা আমি কোনোদিনও তাদের মনের ভিতর ঢুকতে পারিনি, ঢুকতে পারলে হয়তো এরকম পজিশন আমার ক্রিয়েট হতো না। তো আমাকে আমার রিসেপশন অনুষ্ঠানের আগেই আমি আমার শ্বশুর বাড়িতে যাই, এবং শ্বশুর বাড়িতে যাই হচ্ছে আমি আমার বাবার গাড়িতে করে। আমার বাবা তার মেয়েকে কিভাবে পাঠাবে সেটা তো আমার বাবার টেনশন। তো আমার বাবা পাঠালো, পাঠানোর পর যেটা হলো ওখানে গেলাম, যাওয়ার পর আমাকে দেখলো, দেখে সে আদর টাদর মোটামুটি করলো, হয়তো জিনিসগুলো মন থেকে কখনোই ছিল না। আদর করলো, আদর করার পর একটা রাত ওখানে আমরা থাকলাম, আমার কাজিনও গিয়েছিল একটা আমার সাথে। আর যেহেতু আমার বোন অসুস্থ ছিল, ওকে নেওয়া সম্ভব ছিল না। তো ওখানে যাওয়ার পর যে জিনিসটা হয়, আমাকে পরের দিন নিয়ে আসা হয়। পরের দিন আমি যখন বাসায় ব্যাক করব,
সে আমাকে ফোর্স করতে থাকে, বাবাকে ফোন দিচ্ছ না কেন, এখনো কেন গাড়ি পাঠাচ্ছে না। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমার বাবা তো জানে যে তার মেয়েকে পাঠাতে হবে কিভাবে, সেটা সেটা জানে। আর আমি এখন তাদের বাড়ির বউ, তো আমি কিভাবে আসবো না আসবো, এবং তার ওয়াইফ আমাকে সে কিভাবে নিয়ে আসবে, এই থিঙ্কিং তো তার, সেটা তো আমার বাবার না। তো সে কি করে আমাকে বারবার ফোর্স করতে থাকে যে তোমার বাবাকে ফোন দাও, তোমার বাবাকে ফোন দাও, গাড়ি কেন পাঠাচ্ছে না, গাড়ি কেন পাঠাচ্ছে না, গাড়ি কখন আসবে। তো আমি কিছুক্ষণ পর পর আমার আম্মুকে ফোন দেওয়াতে আমার আম্মু বিরক্ত হয়ে যায় যে এতবার কেন ফোন দিচ্ছ, গাড়িটা তো এখান থেকে যাবে তারপর আসবে, আর ওদের চিন্তা নাই যে ওদের কিভাবে নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে। মানে আম্মু আম্মু নিজেও বিরক্ত হয়ে কথাটা বললে বসে। এরপর ভাইয়া যেটা হয়, আমাকে আমার বাবা গাড়ি পাঠালো, গাড়ি পাঠালে সেই গাড়িতে আমি আবার আমার বাবার বাসায় ব্যাক করি। ব্যাক করার পর যে জিনিসটা হলো, আসার পর তারপর আবার সে চলে গেল। পরের কুরবানি ঈদে আমার আম্মু বাবা এর ভিতরে বোনকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরেও আসলো। ঘুরে আসার পর আমার বোনের ট্রিটমেন্টও চলছিল, বাংলাদেশ আসার পরও ট্রিটমেন্ট চলছিল। তো আসার পর আমার রিসিপশন অনুষ্ঠানটা হয়। রিসিপশন অনুষ্ঠানের দিন এবং তার আগে যে জিনিসটা দেওয়া নেওয়ার যে বিষয়টা থাকে, তত্ত্ব পাঠানো, তত্ত্ব নিয়ে আসার, তো ওরা আমাকে তেমন মানে কিছুই দেয়নি বললে ভুল হবে, দিয়েছে দিয়েছে মানে না দেওয়ার মতোই দিয়েছে, যেটা হচ্ছে পরা যায় না, ওয়ান টাইম ইউজিং এর একটা শাড়ি, তারপর ওয়ান টাইম ইউজিং এর একটা গামছা, এই দিয়েছে। আর কোনো কিছুই না, একটা মেহেদি, একটা আলতা, দ্যাটস ইট দিয়ে মানে এরকম করে একটা জাস্ট ট্রলি পাঠিয়েছে। তো পাঠানোর পর এরপর যেটা হয়, আমার আম্মু আমার জন্য যে লেহেঙ্গাটা নিয়ে আসছিল ওটা প্রায় 19.5 কেজি ওজনের, বেশ দামিও জিনিসটা। তো এরপর আমার আম্মু আমার বিয়ের জন্য যা যা লাগে একটা মেয়ের অর্নামেন্টস, প্রত্যেকটা জিনিসই আমার আম্মু বাবা আমাকে দিয়েছে, যাতে করে কোনো সময় আমি বলতে না পারি যে আমার বাবা আমাকে এই জিনিসটা দেয়নি। আর যেহেতু আমি বড় সন্তান ছিলাম, আর আমার ছোট বোনের থেকে আমি প্রায় 9-10 বছরের বড়, তো যেটা হয় আমাকে ইয়ে করে, আমার রিসেপশন অনুষ্ঠানের দিন ওরা দেখি যে আমার জন্য কোনো কিছুই নিয়ে আসেনি। মানে রিসেপশন অনুষ্ঠানে আমরা দেখি যে ছেলের বাসার থেকে ছেলের গার্জিয়ানরা মেয়ের জন্য কিছু একটা নিয়ে আসে, মেয়েকে পরিয়ে দেয়। তো আমিও ওরকমই কিছু একটা ভেবেছিলাম, যেহেতু শিক্ষিত ফ্যামিলি আর ছেলেও ভালো একটা জব করে, একটু হলেও তো ছোট মানুষ তখন, আর এমনিতেও যে কোনো মেয়ের একটা বিয়ে নিয়ে অনেক আশা থাকে, স্বপ্ন থাকে। তো আমি তাদের থেকে কোনো কিছুই পাই না। আবার ওই যে যেদিন আমার রিসেপশন অনুষ্ঠান ছিল, রিসেপশন অনুষ্ঠানে ছেলেকে ওদিনও একটা চেন প্লাস একটা রিং দিয়ে নামানো হয়। তো এরপর আমি আমার আম্মুকে তখন মানে রিসেপশন পার্টিতে আমি বার্গেটিং করতে থাকি যে আমার গায়ের থেকে সবকিছু খুলে ফেলো, প্লাস শাড়িটাও খুলে ফেলো, ওরা আমাকে যা যা দিয়েছে, আমি ওই বাড়ির বউ, আমি সেটা পরেই ওখানে যাব। কারণ ওদের বাড়ির বউ, ওরা জানবে কি করে নিবে না নিবে, আমি কেন আমার বাবার বাসার থেকে নিয়ে যাব। এরপর হচ্ছে আমার আম্মু ওরকম একটা কথা কাটাকাটি, প্লাস আমি হচ্ছে সবকিছু খুলে ফেলছিলাম আমার হাতের থেকে, গলার থেকে। তখন আমার আম্মু আমার গায়ে একটা হাত তোলে, চড় মারে। তো চড় মারার কারণে মা যখন তখনই মারতে পারে, মা বাবার এটা আশীর্বাদ স্বরূপ। তো যেটা হয় আমি আহ ওটা চড়টা খাওয়ার পর আমি এমনিতেও অনেক কান্না করছিলাম, যেহেতু বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি। বিয়ের 2-2.5 মাসে আমি যে ফিলটা পাইনি, সেই ফিলটা তখন আমার হচ্ছিল, যেমন বাবা মাকে ছেড়ে আমি আজকে চলে যাব। তো তারপর যেটা হয় আমি আহ ওরা আমাকে ওরকম ইয়ে করে। তো ছেলের বাসার থেকে কয়েকজন বলতে, ছেলেকে তখন বলে যে কি ব্যাপার, তোর ওয়াইফ কেন এরকম সাপের মতো ফসফস করছে, এমন কেন করছে। তো তারপর যাই হোক আমাকে ওখান থেকে নিয়ে আসলো রিসেপশন অনুষ্ঠানের দিন। যেটা হলো, ওর যতগুলো গেস্ট এসেছিল কেউ মনে হচ্ছে ঝাড়ু দিচ্ছিল, শুনেছে যে ওই বাসায় আজকে অনুষ্ঠান, চলো যাই, চলে এসেছে। কেউ হয়তো মাঠে ছিল, মানে এরকম আর কি পরিবেশটা। তো তারপর যাই হোক আমি ওই বাসায় যাই, যাওয়ার পর আহ আমার জন্য যেসব বিয়ের বউ নামানোর জন্য যেসব বরণ করা বা কোনো কিচ্ছুই হয়নি আমার, জাস্ট নর্মালি আমি গিয়েছি, রুমে চলে গেছি। এই হচ্ছে ছিল আমার রিসেপশন অনুষ্ঠানের পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পর। এরপর যেটা শুরু হলো নতুন আরেকটা অধ্যায়, সেটা হলো আমি আবার যেহেতু ওই যে বাবার বাড়িতে তো আবার আসতে হয়, শ্বশুর বাড়ি থেকে আসলাম, আসার পর সে আবার ঢাকায় চলে গেল। এর কিছুদিন পরে সে ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট নিল। অ্যাপার্টমেন্ট নেওয়ার পর আমার বাবা আম্মুকে বললো যে আমি ওকে এখানে নিয়ে আসতে চাই, আপনারা কি বলেন, দরকার হয়ে পড়ালেখা করলে করবে, কোনো সমস্যা নেই, যে জাস্ট এক্সাম দিবে, আর যদি তেমন হয় তো আমি ওকে এখানে কলেজ আছে, সেই কলেজে ওকে আমি ট্রান্সফার করে নিয়ে আসবো, ও এখান থেকে কলেজ করবে। তো তারপর ওরকম কথাবার্তা বলে বাসাটা নিল। বাসা নেওয়ার পর আমাকে ওখানে নিয়ে যাবে। তো এখন আমাকে নিয়ে যাবে, এটা তোর দায়ভারটা তো আর আমার বাবা বা আম্মুর না, এটা আমি যাব আমার শ্বশুরের সাথে, নয়তো আমার দেবরের সাথে বা আমার ননদের
হাজবেন্ডের সাথে, ননদের সাথে করে। কিন্তু এখানে তার ব্যতিক্রমটা ঘটে। ব্যতিক্রমটা এটাই ঘটে যে আহ আমার বাবা মা আমাকে দিতে যাবে, তার বাবা মা আসবে না, তার ভাইও আসবে না, কেউ না। আর এখানে ছেলের পরিবারের একটা কথা বলি, ছেলেরা ছিল 2 ভাই আর 6 বোন, প্রত্যেকেই ম্যারিড। ভাইটা ছিল আনম্যারিড, আর সে ছিল বড় সন্তান, সে তো ওই যে আমাকে বিয়ে করলোই। এরপর যেটা হয়, আমাকে পরে আমার বাবা মা বাধ্য হয়ে আমাকে বাসায় দিতে, ঢাকাতে নিয়ে আসে। আর সে বলেছিল যখন তুমি বাসায় আসবে তো আসার সময় তুমি পর্দা নিয়ে আসবে। আনফরচুনেটলি আমার আম্মু সেটা ভুলে যায়। আমার আম্মু একটা সংসারে যা যা প্রয়োজন পড়ে, ওয়াশরুমে স্যান্ডেল থেকে শুরু করে যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমার আম্মু আমাকে দিয়ে দেয়, আমাকে ওগুলো সাথে করে আমাকে নিয়ে ঢাকায় আসে। আসার পর সে আমার আম্মুর সামনে, রুমে ঢোকার পর পরে সে আমার আম্মুর সামনেই হঠাৎ করে আমাকে বলে বসে, তোমাকে না পর্দা আনতে বলছিলাম, পর্দা কোথায়? তো তখন আমার অনেক খারাপ লাগে। সে পার্সোনালি আমাকে বলতে পারতো কথাটা, তো তখন সে আমাকে বলেনি, আমার মাকে শোনালো। তো তখন আম্মু হঠাৎ করে অবাক হয়ে যায় যে আসলে তো আমি তো জিনিসটা আনতে ভুলে গিয়েছি। আর মানুষ মাত্রই ভুল হবে, মানুষ তো আর ফেরেশতা তো না। তো এরপর আম্মু পরে আপাতত ওদিনকে রাতটা থাকার জন্য কোনো রকম ভাবে ম্যানেজ করার পর আম্মু আবার মার্কেটে যায় নতুন করে পর্দা নিয়ে আসে। এরপর যেটা হলো, ভাইয়া আম্মু আমাকে দিয়ে আসলো, আম্মু বাবা দুজনই আমাকে দিয়ে আসার পরে তার সাথে আমার কিছুদিন পরে হঠাৎ করে সে আমার সাথে তার আসল যে চেহারাটা সেটা আমি আস্তে আস্তে দেখতে পাই। তা হলো, আহ আমাকে পড়তে দিত না। এরপর আমার সাথে বিনা কারণে অকারণে সিম্পল বিষয়গুলো নিয়ে কথা কাটাকাটি করতো, গায়ে হাত তুলতে যেত। ফার্স্টে গায়ে হাত তুলতে যেত, হাত দিত না। এরপর যেটা হয় সেটা আমাকে টর্চার করতে থাকে, মেন্টালি ফিজিক্যালি সবভাবে টর্চার করতে থাকে। একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। তো অসুস্থ হয়ে পড়লে আমি বলি যে দেখো, আমার এই প্রবলেমটা হলে আমার তখনই একটা ইনজেকশন পুশ করতে হয়, প্লাস একটা স্যালাইন পুশ করতে হয়, তারপর আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাই। আমাকে তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাকে প্লিজ ডক্টরের কাছে নিয়ে চলো। আর যেহেতু একটা মেডিসিন ডিপার্টমেন্টের হেড ছিল, তো ওর জন্য ওদের যে হসপিটালটা ছিল সেটা একদমই ফ্রি ছিল। তো আমাকে হসপিটালে নেয় না। হসপিটালে না নেওয়ার জন্য আমি তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকি। পরে লাস্টে আমি বাধ্য হয়ে আমি আমার আম্মুকে আম্মুকে তো ডিরেক্টলি বলতে পারবো না, আমি আমার নানুকে ফোন দিয়ে বলি যে আমি এরকম অসুস্থ, কষ্ট পাচ্ছি, আমাকে তো হসপিটালে নিচ্ছে না, আমি এখন কি করব? রাত তখন প্রায় 1টা বাজে। তো তখন আমি এরকম ফোন দিলাম। আমার বাবা যখন ফোন দিয়েছে, ফোনটা দেখে সে তখন বলতেছে যে ওঠো, চলো। এরপর আমি এতটা অসুস্থ মানুষ যে আমি হাঁটতে পারছি না, তবুও সে আমাকে নিয়ে গেল এবং সে আমাকে ডক্টর দেখালো তাদের হসপিটালে। ডক্টর দেখানোর পর এরপর এমার্জেন্সিতে তো অলওয়েজই প্রত্যেকটা মেডিসিন পাওয়া যায়। সে ওখান থেকে মেডিসিন না নিয়ে সে বাহিরে এসে রিক্সা দিয়ে ঘুরে বলছে, দেখছো প্রত্যেকটা সব অফ, চল। আর হসপিটালে ডক্টররা আমাকে রাখতে চাইলো, আমার কন্ডিশন এতটা সিরিয়াস ছিল, সে রাখবে না, আমাকে বাসায় নিয়ে আসলো। ওদিন রাতটা কোনো রকম পার হলো। পার হওয়ার পর কিছুদিন পর সে ওই যে বললাম কারণে অকারণে আমার গায়ে হাত তোলার ট্রাই করতো। তো একদিন আমার গায়ে হাত তুলেই বসলো। তো ওই দিন গায়ে হাত তোলার কারণ এটাই ছিল যে আমাকে পড়তে দিবে না, আর আমি পড়বো। সে আমার বইগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন আমার রাগ উঠছে যে আমাকে যা বলার বলুক, কেন বইয়ের সাথে, বিদ্যার সাথে এই ধরনের ব্যবহার করবে? আমার খুব খারাপ লাগে। তো তখন খারাপ লাগার কারণে সে ওভাবে বইগুলো ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে ফেলে দেওয়ার পর এরপর আমি যখন ওটা নিয়ে ওনার কাছে বইটা নিয়ে আসার পর বলে, তুমি এটাকে সালাম করো। সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে যে আমি সালাম করতে পারবো না, এত পড়ালেখা করে কি হবে, মেয়ে মানুষ পড়ালেখা কেন করতে হবে? তো বলছে, এটা তুমি কি বলো? তুমি না আমার বাবাকে কথা দিচ্ছ যে আমাকে স্টাডি করাবা, তাহলে এসব তুমি কি বলছো? তো এরকম কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার গায়ে হাত তুলে, প্লাস এমনও হয় সে রুমের মধ্যে আমার বই খাতা, আমার কাপড় চুপড়, ইনফ্যাক্ট আমাকেও সবকিছু দিয়ে সে আমার গায়ে আগুন ধরায় দেয় কেরোসিন তেল ঢেলে। মাঝে মাঝে আমার কিছু অনুষ্ঠানের মাঝখানে কথাও বলতে ইচ্ছা করে না, মানে স্টোরিটা আসলে এতটা ভেতরে আমরা ঢুকে যাই যে মনে হয় যে শেষটা কি হলো। মানে এই যে মেয়েটা মানে
এইভাবে একটা বিয়ে হয়ে গেল এবং সেই বিয়ের পরে আসলে শেষটা কেমন ছিল, আসলে মূলত এটাই জানার আগ্রহ নিয়ে বসে আছি। তো এই মাঝখানে ওকে আমি এই জন্য কোনো থামাচ্ছিও না যে ও বলুক যা যা বলার আছে, কারণ এই কথাগুলো কিন্তু একটা মানুষের অনেক দিনের জমানো কথা, না বলা সেই কথাগুলোই সে এখানে বলছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমি যত শুনছি তত পরিমাণ ইমোশনাল হয়ে যাচ্ছি। তো যারা এই মুহূর্তে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার কাছে আপনার এই অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে আমাদেরকে লিখতে পারেন, যে এফ এম স্পেস নাম দিয়ে মনের কথাগুলো 26969 পাঠাতে পারেন SMS টি। এছাড়া নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, আমাদের আজকের অতিথি হচ্ছে জুথির জায়গায় যদি আপনি বসতে চান, আপনি বলতে চান আপনার সেই না বলা ভালোবাসার কথা, তাহলে মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করে ফেলুন RLS স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশনটা টাইপ করতে হবে, এবার SMS টা পাঠাতে হবে 26969 নাম্বারে। আমি আবারও বলছি, প্রথমত RLS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন, নিজের প্রফেশন টাইপ করবেন, এরপর SMS টি পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। সো যারা নেক্সট এপিসোডে আসবেন তার আগে ঠিক করেন যে আমি আসবো কিনা, মানে অনেকে আছেন রেজিস্ট্রেশন করেন বা পরবর্তীতে গিয়ে ডিসিশন চেঞ্জ করেন, এই ধরনের অনেকেই আমাদের বিব্রত অবস্থায় ফেলেন। সো আশা করবো যারা শুধুমাত্র এখানে এসে নিজের লাইফের স্টোরিটা বলতে চান, জুথির মতো সাহস করে কিংবা না বলা কথা বলার একটা প্ল্যাটফর্মে বলতে চান আপনার সেই কথাগুলো, তাহলে আপনি আসতে পারেন। তবে তার জন্য নিয়মটা কিন্তু মেনটেন করতে হবে সবার জন্য সেম। মোবাইলের মেসেজ গিয়ে টাইপ করতে হবে RLS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 নাম্বারে। ফেসবুকে অনুষ্ঠানটি লাইভ হচ্ছে www.facebook.com/jago.fm এবং www.facebook.com/arjudair পেজে। যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন, যত বেশি লাইভটা শেয়ার হবে তত বেশি মাত্রায় মানুষের কাছে পৌঁছে যাওয়ার চান্সেসটা বেড়ে যাবে। যদি আমরা বুঝতে পারছি আপনি ইমোশনাল হয়ে পড়েছেন, তারপর আমাদেরকে অনুষ্ঠান তো তার গতিতে চলতে হবে। আপনি বলছিলেন যে একটা সময় আপনার গায়ে সে আগুন পর্যন্ত দিয়ে দেয়, এত ভয়াবহ একটা সিচুয়েশনের ভিতর দিয়ে আপনি গিয়েছেন, তারপর কি হলো? এরপর ভাইয়া আমি যখন আমাকে এভাবে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, তখন ওই বাসার বাড়িওয়ালা আন্টি এবং বাড়িওয়ালার ছেলের ওয়াইফ প্রচুর ভালোবাসতো আমাকে। তো তারা এসে আমাকে রুম থেকে, সে কিন্তু বাইরে থেকে লক করে দিয়েছিল, আমাকে আগুনটা ধরিয়ে দিয়ে সে বাইরে চলে গেছে। এরপর আমার হয়তো উপরওয়ালা চেয়েছিল যে আমার গায়ে আগুনটা না লাগুক, জাস্ট আমার কাপড়ের কিছু অংশে লাগে, কিন্তু আমার গায়ে আর আসতে পারে না আগুনটা। এরপর ওখানে ওই বাড়িওয়ালা আন্টি, তারপর ওই ভাইয়ারা, ওরা আসলো, আসার পর বলে যে মেয়েটার সাথে যদি আর খারাপ কিছু করো তাহলে এই রাত্রে পুলিশ নিয়ে আসবো। আর এই কাহিনীটা ছিল ইভিনিং আওয়ার। তো পরে বলছে যে যদি তুমি এরকম করতে থাকো তাহলে কিন্তু এখনই পুলিশ কল করবো, পুলিশ এসে তোমাকে নিয়ে যাবে, তুমি কে বা কি সেটা দেখবো না, তুমি মেয়েটার সাথে আর কোনো টর্চারিং করবে না। তো এরপর ওই রাতটা আমি ওই বাড়িওয়ালা আন্টির রুমে থাকি, আমি ওই আমার হাজবেন্ডের সাথে থাকি না। তো এরপর যেটা হলো, আমি আমার বাসায় জানাইলাম। বাসায় জানানোর পর আমাকে বাসা থেকে আমার ভাইয়া, যেহেতু আম্মু বাবার আসা সম্ভব ছিল না, আর আমার ছোট্ট বোনটা অসুস্থ, তো এইভাবে তো আর কিছুদিন পর পর আর আসা যায় না। তো আমার ঢাকাতে আমার কাজিন থাকতো, আমার কাজিনের ফ্রেন্ডরা, ওরা সবাই বললো যে তুমি টেনশন করো না, আমরা আসছি, টেনশন করার প্রয়োজন নেই, তুমি রেডি হয়ে বসে থাকো। তো তখন আমার একটা ভয় হচ্ছিল যে সে যদি আবার আমাকে অ্যাটাক করে, আমার গায়ে হাত তুলে, তখন কি হবে। তো পরে এক পর্যায়ে ভাইয়াও যখন আসলো, সেও তখন অফিস থেকে আসলো পরের দিন আর কি। হ্যাঁ, তো আসলো, আসার পর আহ আমার ভাইয়া যখন আমার ট্রলি গাড়িতে উঠছিল, তখন সে ভাইয়ার হাতের থেকে নিয়ে সে ট্রলি গাড়িতে উঠিয়ে দিচ্ছে। সে এটা একটাবারের জন্য বললো না যে ভাইয়া ওকে নিয়ে যান না, জুথি আমার কাছে থাক, আমি একটা ভুল করে ফেলেছি রাগের বশত, প্লিজ ভাইয়া ওকে নিয়ে যান না। ও একটাবারের জন্য বাধা দিল না, আমাকে নিয়ে আসলো বাসায়। নিয়ে আসার পর তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই। 1 মাস 2 মাস, একটা দুইটা দিন করতে করতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম অনেকটা দিন হয়ে গেল। এরপর হঠাৎ করে একদিন সে আমার ফ্যামিলি পার্সনের সাথে কন্ট্যাক্ট করে আমার বাসায় আসতে চাইলো, আমি জানি না, আমাকে না জানিয়ে। এর ভিতর আমার বাবা, এইসব ঘটনার পর আমার বাবা তখনই বলছে যে আমি আমার মেয়েকে ওখানে দিব না, আর যদি দিতেও হয় তাহলে আমি স্ট্যাম্পসে সিগনেচার করাবো, স্ট্যাম্প পেপারে সিগনেচার করানোর পর আমি ওকে দিব, আর আমি তো দিতেই চাচ্ছি না। এরপর তখন আশেপাশের কিছু মানুষ বলতে থাকলো যে তুমি মেয়েকে দাও কি না দাও সেটা পরের কথা, তোমার মেয়ে কি চায়, যেহেতু ওকে বিয়ে দিয়েছো, এখন ওর পার্সোনাল মতামত দেওয়ার একটা জায়গার প্রয়োজন আছে। তো তখন আমার কাছে আমার বাবা জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কি চাচ্ছ। তখন আমি বাবাকে বললাম যে বাবা, মানুষ মাত্রই ভুল করে, আমার মনে হয় হয়তো কোনো কারণে সে প্রবলেমে ছিল, যার জন্য সেই প্রবলেমটা সহ্য করতে না পেরে আমার সাথে এরকম একটা কাজ করে ফেলছে। প্লিজ ভাইয়া ওকে একটা, সরি প্লিজ বাবা ওকে একটা সুযোগ দেন। তো এটা বলার পর বাবা বললো যে ঠিক আছে। এরপর সে আসলো, আসার পর আমাকে সবার কাছে সরি বললো, ক্ষমা চাইলো, সবকিছু করে সে আমাকে নিয়ে আবার ঢাকায় আসলো। আসার কিছুদিন পর তখন আমি, যেহেতু আমি মানে কোনো কিছু ইউজ করতাম না, মানে আমার বিবাহিত মেয়েরা যেমন চুড়ি পরে,
কানে বা কানে তারপর নাকে এসব পরে, আমি আর এগুলো কিছু ভালো লাগতো না, তো আমি পড়তাম না। তো তখন আমি তাকে বলি যে আচ্ছা দেখো, আমি তো কিছু ইউজ করি না, তো তোমাকে তো যে রিসেপশন অনুষ্ঠানের দিন একটা রিং দিয়েছিল, তো ওই রিংটা তুমি আমাকে দাও, ওটা আমি পরি, তাহলে একটা বিবাহিত যে সেই জিনিসটা থাকবে। তো তখন সে আমাকে বলে যে হ্যাঁ ওই জিনিসটা দিব, সমস্যা নাই, আছে। আর এখানে একটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে আমি বিয়ের পরে একটা ছেলে কত টাকা বেতন পায়, কোথায় কি আছে না আছে, ওয়াইফ হিসেবে বাবা মার পরে কিন্তু একজন ওয়াইফই জানে। আমি যতটা দিন ওর সাথে ছিলাম, আমি একটা দিনের জন্য আমি জানিনি যে ও কত টাকা স্যালারি পায়, ওর কোথাও কোনো কিছু আছে কি না আছে। আমি এগুলো জানতে চাইতাম, সে আমাকে কি বলতো, একটা কথাই বলতো, জানতে হবে না। আর আমার কথা আমার জানতে হবে, কারণ আজ যদি ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তো মানুষ আমাকে সে জিজ্ঞাসা করবে, ওর বাবা মাকে তো জিজ্ঞাসা করবে না যে তুমি ওর ওয়াইফ, তুমিই তো জানো, কে জানবে। তো সে আমাকে কোনো কিছু বলতো না। আর তার রুমে একটা জিনিস, একটা ছোট্ট, ওই যে এগুলাকে কি বলে, টিনের বক্স মতো হয় ছোট্ট টাইপের, এই ব্যাচেলার লাইফে ছেলেরা যেটা রাখে আর কি, ওরকম একটা বক্স ছিল। তো ওই বক্সটার চাবি সে কখনো আমাকে দিত না, কখনোই না। তো আমি বলি যে আমি বক্সটা কি আছে আমি দেখবো, চাবিটা আমাকে দাও। তো একদিন এটা নিয়ে ওর সাথে বার্গেটিং হয়ে যায়, ও আবার আমার গায়ে হাত। তো ওদিনকে আমি আর বাবা আমাকে কিছু বলি না, গায়ে হাত তুলো। তারপর ওই যে রিংটা চাইলাম, ও আমাকে রিংটা দিল না, বললো যে পরে নিও, ওই বক্সটার ভিতরে আছে, পরে নিও। তো এরকম যাচ্ছে। আর আমি এমন একটা মেয়ে ছিলাম যে এক গ্লাস পানিও ঢেলে খেতে পারতাম না, আমি সে মানুষ রান্নাও শিখেছি। তো একা একাই রান্না শিখেছি, কখনো আম্মুকে ফোন দিয়ে বলিনি যে আম্মু এই আইটেমটা কিভাবে করতে হবে, এই আইটেমটা কিভাবে করতে হয় আমাকে বলো। তো যাই হোক, আমি আহ রান্না বান্না করতাম, সে বলতো, বা আশেপাশে মানুষকে যখন দিতাম সবাই বলতো যে তুমি রান্না জানো না, তারপর এত সুন্দর রান্না। তো এরপর যেটা হলো, সে আমাকে একদিন ওরকম আবার রিং চাইলাম, তো সে রিং এর একটা হিস্টোরি আমাকে শোনালো যে দেখো অ্যাকচুয়ালি রিংটা আমি তোমাকে দিচ্ছি না, রিংটা আমি হারিয়ে ফেলেছি। তো আমি বললাম রিং হারিয়ে ফেলছো মানে কি? পরে বলতেছে রিংটা আসলে হারিয়ে গেছে, আমি আমার অফিসে থাকাকালীন সময়ে ওয়াশরুমে গিয়েছিলাম, তো আমি যখন হ্যান্ড ক্লিন করছিলাম তো আমার রিংটা ঢিলা হতো, তো সেই জন্য আমি রিংটা বেসিং এর সাইডে খুলে রেখে যখন হ্যান্ড ওয়াশ করছিলাম, এরপর চলে এসেছি, কিন্তু আমি আর পরে ওয়াশরুমে যাইনি। এরপর হঠাৎ করে আমার মনে পড়ছে যে আমি তো ওয়াশরুমে রিং রেখে এসেছি, তো যে নিয়ে আসি। তো আমি ওয়াশরুমে ব্যাক এসে দেখি যে রিংটা ওখানে আর নেই। তো আমার এখানে তখন প্রশ্ন আসে যে তুমি তো তোমার রুমে একা থাকো, ওয়াশরুমটা তুমি একা ইউজ করো যতক্ষণ তুমি থাকো অফিসে তোমার রুমে, তো ওখানে বাহিরের মানুষ কি করে আসবে, আর নিবেই বা কি করে? যাই হোক, এরকম একটা গল্প সে আমাকে শোনালো, আমি শুনলাম, বোঝানো দরকার বোঝালো, বুঝে নিলাম। এরপর আস্তে আস্তে একটা দিন সে আমাকে বলতে থাকে যে জানো, আজকে অমুকের শ্বশুর আসছিল অফিসের নিচে এসে 5 লাখ টাকা দিয়ে গেছে অমুক একটা কলিগকে। তো তখন আমি বললাম যে হ্যাঁ তার আছে, এজন্য দিয়েছে। তো পরে বললো না কিছু না। এরপর আরেকদিন আমাকে শোনাচ্ছে যে জানো, আমাকে কত মেয়ে বিয়ে করার জন্য পাগল ছিল, ডক্টররা পাগল ছিল। তারপর সে প্রায় কিছু আমার সামনেই সে অনেক মানুষের সাথে কথা বলতো, মেয়েদের সাথে। তা বলতো একটা হিন্দু একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল, এটা ছিল ওটা ছিল, ওর বাবা আমাকে জায়গা জমি সবকিছু দিতে চেয়েছিল। মানে আমি এটা বুঝতাম না তখন যে এই কথাগুলো আমাকে বলছে যাতে আমি আমার বাবা মাকে বলি, আমার বাবা মা ওখান থেকে আমাকে কিছু দিক, ওকে দিক। এর কিছুদিন পরে হঠাৎ করে আমাকে বলতে থাকে যে জুথি, তোমাকে তো তোমার বাবা মা কিচ্ছু দিবে না, যা আছে তোমার ছোট বোনকে দিবে, সেজুথিকে দিবে, আমার ছোট বোনের নাম সেজুথি। তো ওকে দিবে, তোমাকে দিবে না। তো তখন আমি বলি যে এটা কি ধরনের কথা বলো তুমি, দিলে দিবে, ও ছোট মানুষ, আমার তো কিছুর প্রয়োজন নাই, ও আমার একটা মাত্র বোন, ও পাবে। তো এরপর ও যখন দেখতো যে এই কথাগুলো বলার পর আমি কোনো কিছুই করতাম না, তখন ওরকমই থাকলো। থাকার পর একটা দিন ভাইয়া এমন হলো, এখানে এই কথাগুলো বলা ঠিক না তবুও আমি বলছি, সেটা হলো ও প্রায় প্রায় আমার গায়ে এরকম হাত তুলতো। তো এক পর্যায়ে ও আমাকে শারীরিক ভাবেও টর্চার করতো। শারীরিক ভাবে টর্চার বলতে যে জিনিসটা, সেটা হচ্ছে আহ ফিজিক্যাল যে রিলেশনটা, আমার পিরিয়ড সার্কেল চলাকালীন সময়ও সে কখনো আমাকে একা থাকতে দিত না, আমার সাথে ওরকম ভাবে থাকবেই। প্লাস এমনও হয়েছে যে হয়তো আমি ঘুমিয়ে আছি বা আমার খাবারের সাথে পর্যন্ত ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে, সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখেছি আমার পায়ে রশির দাগ, হাতে রশির দাগ, মানে ঘুমন্ত অবস্থায় যাতে আমি নড়াচড়া না করি বা কোনো কিছু এরকম একটা, সেটার জন্য সে হয়তো এরকমটা করেছে। আর আমি সকালবেলা উঠে এই দাগগুলো দেখতাম, আমার হাত পা সব কালো হয়ে থাকতো। তো আর আমি তাকে দেখতাম সে বিভিন্ন ধরনের ওষুধও খেত। আমি অনেক সময় জানতে চেয়েছি কিসের ওষুধ খাচ্ছ, কেন খাচ্ছ, আমাকে বলতো না। এরপর যেটা হয়, আমাকে ওই পিরিয়ড সার্কেল টাইম গুলোতেও আমার সাথে ওরকম রিলেশনটা কন্টিনিউ করতে থাকে। এক পর্যায়ে গিয়ে আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে আমার নন স্টপ ব্লিডিং শুরু হয়।
তো নন স্টপ ব্লিডিং যখন শুরু হলো, তখন হচ্ছে আমি বাসায় যেই স্যানিটারি ন্যাপকিনস গুলো ছিল, তো আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছিল। যেটা হচ্ছে 6 ঘন্টা নেওয়া যাচ্ছে, সেটা কিনা আমার 15 মিনিট 30 মিনিটেই ওটা আমার চেঞ্জ করতে হচ্ছে। তো ওই পর্যায়ে গিয়ে তখন আমি তাকে বললাম, আমার মনে আছে ওই দিন শুক্রবার ছিল, আমি ওকে বললাম যে দেখো ধ্রুব, ন্যাপকিন গুলো শেষ তো, অফিস থেকে আবার কবে আনবে না আনবে সেটার তো কোনো ঠিক নেই, তো প্লিজ তুমি নামাজ পড়ে আসার সময় আমার জন্য ন্যাপকিন নিয়ে এসো। তো তখন সে বললো যে তোমার এগুলো সব মনের রোগ, আমি একটু বিশ্বাস করি না। তো তখন সে আমাকে বললো যে হ্যাঁ আমি বিশ্বাস করবো এবং এনে দিব, যদি তুমি তোমার নোংরা ন্যাপকিনটা আমাকে দেখাতে পারো। তখন আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলাম যে সে কি বলছে, এটা সে কি উম্মাদ নাকি, এটা কি ধরনের কথা। তখন আছে আমি তাকে আর রাগের জায়গায় হোক বা যেটার থেকে হোক কিছু ভুলে গিয়ে আমি সেই জিনিসটাও আমি তাকে দেখালাম। এরপর সে ঠিকই নামাজ পড়ে আসলো, কিন্তু আমার জন্য ন্যাপকিনটা আনলো না। তারপর ওটা আনলো না। এরপর আমি আমার আম্মুকে বললাম যে আম্মু আমি এরকম অসুস্থ, আমাকে ডক্টর দেখাচ্ছেন, আমি কি করব। এরপর আমার নানু ওকে ফোন দিল। এই কথাগুলো তার আম্মু জামাইকে বলতে পারে না। তো নানু ফোন দিয়ে বললো, কি ব্যাপার ভাইয়া, তুমি এটা কেন করছো, গাছকে সুস্থ তো রাখতে হবে, নাহলে তো ফল পাওয়া যাবে না। এভাবে বুঝাতে থাকলো, কিন্তু সে কোনো কিছুই বুঝলো না। এরপর সে আমাকে ডক্টরের কাছে নিলই না। এক পর্যায়ে গিয়ে আমার বাবা, যেহেতু আমাকে ওরকম টর্চার করতে থাকতো, আমার বাবা এক পর্যায়ে আমার বাসায় এসে থাকা শুরু করলো। আর ওর হাতের একটা চকলেট কোনোদিনও আমি খাইনি, কোনোদিনও একটা কিছু আমাকে সে দেয়নি। আমি বাসা নিয়ে থাকতাম, আমার বাবা বাজার করতো, বা আমাকে বলতো ওই যে আম্মু বাবা আসবে তখন বাজার করে দিয়ে যাবে। আবার আমার একটা শ্যাম্পুর প্রয়োজন বা সাবানের প্রয়োজন, কিছু খেতে ইচ্ছা করছে, বাবা দিবে। তাহলে আমার কথা যে আমার সবকিছু যদি আমার বাবা দিবে, তাহলে ওকে দিয়ে আমি কি করব। আমার আজকে আমি আছি যেখানে, আমার ফ্যামিলিতে আমরা 4 জন ছিলাম, সেখানে 5 জন হয়েছি, 2 দিন পরে তো আরো একজন আসবে, তখনও কি আমার বাবাই দিবে, এমনটা আমি ভাবতাম। তো তখন হচ্ছে যেটা হলো, আমার বাবা ওরকম বাসায় এসে থাকতো যাতে আমার গায়ে হাত না তুলে, বাবাকে দেখে ভয় পায়। তারপরও বাবা যখন বাইরে থাকতো কোনো কারণে, কাজের জন্য যখন বাবা বাইরে থাকতো, তখন সে আমার গায়ে হাত তুলতো। একদিন তো পরে বাবা ওকে বললো যে আমার মেয়েটা যে এতটা অসুস্থ, তুমি ওকে কেন ডক্টরের কাছে নিচ্ছ না। তখন বলতেছে, আমার বাবার মুখের উপরেই বললো যে ও অসুস্থ না, ওর হচ্ছে মনের রোগ। তখন আমার বাবা রেগে গিয়ে বলল, একটা স্ল্যাংও ইউজ করলো বাবা, বললো যে তুমি আমার মেয়ের বিয়ে বাবদ আজ পর্যন্ত কয়টা টাকা খরচ করছো আমার মেয়ের পিছনে, আর ওর যে মনের রোগ এটা কোন ডক্টর বলছে, কোনো গাইনোলজিস্টের কাছে গিয়েছিলে বা কোনো এমনি ফার্মেসিতে যে কথা বলছো ওর বিষয়ে, কোনো কিছু করছো, কিছুই তো করো নাই, কিভাবে বলতেছো। বলছে আমি জানি। বলছে তুমি জানো মানে। বাবা তখন রিয়েক্ট করে বসে। তো তখন ওদের ওই কথোপকথন দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। ভয় পেয়ে বাসায় হচ্ছে ন্যাপথলের প্যাকেট ছিল, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না যে আমার জন্য এত ঝামেলা, আমি আর আমার লাইফ রাখবো না। তখন আমি ন্যাপথলের প্যাকেটটা ছিঁড়ে আমি অনেকগুলো ন্যাপথল খেয়ে ফেলি। খেয়ে ফেলার পর ওই ছেলেটা কি করলো, ও কোনো গ্রুপে না করে ও পাশের রুমে গিয়ে শুয়ে পড়লো। আর তখন রাত প্রায় বাজে, যেহেতু বাবা রাত্রে বাসায় আসতো, রাত প্রায় 12টা বাজে। ওই টাইমে তো আর নর্মালি ফার্মেসি গুলো খোলা থাকে না। তো এরপর ওরকমটা দেখে ওর পাশের রুমে গিয়ে শুয়ে থাকলো। আমার বাবা তো কই, আমাকে তো রেখে যেতে পারলো না। আমার বাবা আমাকে নিয়ে কি করবে না করবে পাগল হয়ে গেল, যেহেতু আমি একটা প্রয়োজন নিয়ে নিয়েছি অলরেডি। তো তখন আমার বাবা আমাকে নিয়ে দ্রুত হসপিটালের দিকে গেল। হসপিটালের দিকে যাওয়ার পর আমাকে যা যা প্রয়োজন ছিল সেই জিনিসগুলো করা হয়। ও একটা বারের জন্য জিজ্ঞাসা করলো না কি হয়েছে না হয়েছে। আর বাসায় থাকাকালীন সময় আমি রান্না করতাম ওর জন্য, না খেয়ে বসে থাকতাম, ও আসলে খাওয়া দাওয়া করতাম লাঞ্চ আওয়ারে। আমি খেয়েছি কিনা, গোসল করছি কিনা, আমার শরীরটা কেমন আছে, কি বৃত্তান্ত, কখনোই জিজ্ঞাসা করতো না। তার যখন প্রয়োজন পড়তো সে আসতো, এরপর প্রয়োজন শেষ সে চলে যেত। সে আমার সাথেও থাকতো না, সে আলাদা রুমে থাকতো। তো তখন আমি এগুলা নিয়ে কথা বললে আমার গায়ে হাত তুলতো যে কেন এরকম করো। একটা কথা আছে যে জুতা পাট থেকে চণ্ডী মানে যাই হোক, চণ্ডী সেলাই থেকে জুতা কেমন একটা কথা আছে। তো এমনও হয়েছে যে আমি ওকে রিকোয়েস্ট করছি যে আমাকে একটা স্যান্ডেল কিনে দাও। আমার কিন্তু আমার বাবা চাইলেই, যেহেতু আমি চাচ্ছি, আমার বাবা তো ঠিকই দিবে, আমি চাচ্ছিলাম যে ওর হাত দিয়ে একটা কিছু আসুক আমার কাছে। ও আমাকে সেই জুতাটাও কিনে দেয় না। আমার একটা ছেঁড়া স্যান্ডেল ছিল, সেটা আমি নিজে হাতে সেলাই করি, সেলাই করে ওটা পাই দিয়ে আমি ঢাকায় ঘুরতাম। তো তার সাথে কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে সে কখনোই আমাকে নিয়ে বাইরে যেত না। তো একদিন হঠাৎ করে আমাকে বলে যে আজকে রেডি হও, তোমাকে নিয়ে বাইরে যাবো। তো
তো ওদিন আমি বাইরে যাব, তো পাশের বাসার এক ভাবি আমাকে রেডি করাই দিচ্ছে তার সবকিছু দিয়ে। তাই বলছে, না ভাবি আমি এগুলো নিতে পারবো না, অসম্ভব, আমার যেটা আছে আমি সেটা নিয়ে যাব। তো বললো, তোমার স্যান্ডেলটা তো ছেঁড়া, তুমি এটা পরে কি করে যাবে, তোমার পা তো ছোট, আমার স্যান্ডেলটা তোমার পায়ে হবে না। সে সেটাও দিতে চাচ্ছে। আমি বলছি যে ঠিক আছে ভাবি, আমি দেখছি কি করা যায়। তো তখন আমি ওই জুতাটা নিজে সেলাই করে আমি ওর সাথে বাহিরে বের হই। ওর সাথে আমার ফার্স্ট বাইরে যাওয়া। এরপর যেটা হলো, ওই যে বললাম আমার বাবা জিজ্ঞাসা করেছিল, এরপর আমাকে সুস্থ করানো হলো। সুস্থ করানো হওয়ার পর আমার বাবা আবার আমাকে বাসায় নিয়ে আসলো, মানে কুষ্টিয়ার বাসায়। কুষ্টিয়ার বাসায় নিয়ে আসার পর আমি ওখানে থাকলাম। এরপর হঠাৎ করে একদিন আমাকে ওদের বাসার থেকে, ঝিনাইদহ থেকে বলা যে তুমি বাসায় আসো, আমি নতুন বউ, আমি তো সেখানে একা একা যাতায়াত করবো না, আমার শ্বশুর আসবে, নয়তো আমার দেবর আসবে, কেউ এসে আমাকে নিয়ে যাবে। আমার তো আর 10-15টা বাচ্চা কাচ্চা হয়ে যায়নি বা আমি পূরণ হয়ে যায়নি যে আমি একা একা যাতায়াত করবো, কেউ আমাকে নিতে আসতো না। পরে বলো, তোমার এক্সাম শেষ না, তুমি বাসায় আসো, বাসায় এসে কয়েকদিন থেকে যাও। তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাব। এরপরে কি 3-4 মাস ওর সাথে আমার কোনো কথা হয়েছিল না। তখন আবার সরি টরি বলে, বাবার কাছে ক্ষমা টমা চায়। চাওয়ার পর আমাকে নিয়ে আহ আমি ওই বাসায় যাই। আমার বাবা যখন বলে যে আমার মেয়ে ছোট, ও কি করে গাড়িতে করে যাবে, তো তখন বলে যে ওকে গাড়িতে তুলে দেন, ওকে অমুক জায়গার বাজার থেকে ওকে নামাই নিবে, আমার ছোট ভাই নামাই নিবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তো পরে বললো যে ও তো জীবনে একা একা কোথাও যায়নি, কি করে যাবে। তো বললো যে না, সমস্যা হবে না। পরে আমাকে ওই যথারীতি গাড়িতে তুলে দিল, আমি ওই বাসায় গেলাম। যাওয়ার পর 2014 সালে ওই যে বিশ্বকাপ ছিল না, ফুটবলের যেটা আর কি, তো আমার দেবর খেলা দেখবে। তো রাত্রে টুর্নামেন্ট থাকার কারণে ও হচ্ছে কি করলো, ওর মাকে বলছে যে মা, আমি তো খেলা দেখবো, তো কি করবো। তো বলো, খেলা দেখবি, দেখ, সমস্যা কোথায়, তুই খেলা দেখে তোর ভাবির রুমেই ঘুমাই পড়িস তোর ভাবির সাথে। তখন এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম, যে ছেলে মাস্টার্সে পড়ে সে ছেলে কেন আমার সাথে থাকবে, সে তো আমার কাছে পরপুরুষ, কেন থাকবে। আমি এই কথাটা শুনে আমি বাহিরে এসে আমি ধ্রুবকে ফোন দিলাম। ধ্রুবকে ফোন দিয়ে বললাম যে ধ্রুব, আহ মনি ভাইয়া কেন আমার সাথে থাকবে। পরে বললো, সমস্যা কেউ, তোমার ছোট ভাই না। তখন তো শীতের রাত্রে খেলাটা হয়েছিল। তো তারপর ওই শীতের সারাটা রাত আমি চেয়ারের উপর বসেছিলাম। পরের দিন আবার খেলা ছিল, সে আবার ওদিন রাত্রে দেখবে। তো ওদিনকে সে জানার পরে, মানে আমার শাশুড়ি জানার পর বললো, আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে আমিও তোমাদের সাথে থাকবো। তো আমার শাশুড়ি সবসময় চাইতো যে আমার নামে কিছু একটা বের হোক, যাতে আমি ওখান থেকে চলে আসি। এরপর আমার শাশুড়ি যেটা করে, ওদিন রাত্রে সে আমাকে মাঝখানে দেয়, তার ছেলেকে এক পাশে দেয়, সে আর এক পাশে শোয়। সে যদি সত্যিই আমার ভালো চাইতো বা তার যদি বিবেক বুদ্ধি থেকে থাকতো, তাহলে তো আর আমাদের দুজনকে, মানে তেলকে আর আগুনকে তো আর একসাথে কখনোই রাখতো না। সে সেটা করে না। তারপর আমি সারাটা রাত ওভাবে থাকি। থাকার পর পরের দিন বেশ কয়েকদিন আমি আমার ছুটিটা কাটাই, আমার কলেজের ছুটিটা কাটানোর পর এরপর আমি আবার তার সাথে বাসায় চলে আসি। যেহেতু আমার এক্সাম ছিল আবার কিছুদিন পরেই, এক্সাম থাকার কারণে আমি কুষ্টিয়াতে আসি। আমার হাজবেন্ড যে আমাকে নিয়ে আসে, পরে বলে, আচ্ছা ঠিক আছে, সামনে যেহেতু আবার এক্সাম আছে, তো তুমি এক্সাম দিয়ে একবারে ঢাকার বাসায় যেও। তো আমি তখন আবার বাসায় থাকা শুরু করলাম। আমার বাসায় থাকাকালীন সময় এর ভিতরে ওর একটা বোন, ওর 3য় নাম্বার না 4র্থ নাম্বার একটা বোন জানো, সে প্রেগনেন্ট ছিল। তো সামনেই ডেট ছিল, হঠাৎ করে আমাকে জানায় যে আমি আসতেছি, তুমি। এর ভিতর হঠাৎ করে আমার হাজবেন্ড আমার সাথে যোগাযোগ অফ করে দেয়, আবার 2-3 মাস যোগাযোগ অফ করে দেয়। তো হঠাৎ করে সে আমাকে জানায়। তো পরে আমি, যেহেতু আমার হাজবেন্ড যোগাযোগ করতো না আমার সাথে, আবার আমিও মাঝে মধ্যে রাগ করে করতাম না, তো শুধু কি আমারই দায়ভার, ওর কি কোনো দায়ভার নেই। তো তারপর ওখান থেকে সে আমাকে জানালো যে আমরা আসতেছি, কি করব। তো আমি জীবনে কোনোদিনও কুষ্টিয়ার যে সদর হসপিটাল সেখানে যাইনি, কতটা দূর না কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না। পরে আমার আম্মু বললো, ঠিক আছে তুমি যাও, যে সব অ্যারেঞ্জ করো। আমি ওখানে গেলাম, ব্লাড ব্যাংকে গেলাম, যা যা প্রয়োজন প্রেগনেন্সির ডেলিভারি টাইমে, তো সবকিছু অ্যারেঞ্জ করলাম। এরপর হঠাৎ করে ওরা আসলো, আসার পর ভর্তি করলাম, সবকিছু করলাম। করার পর আমি সন্ধ্যার দিকে বাসায়, আবার বিকালে না দুপুরে আমি বাসায় চলে আসলাম। দুপুরে আবার আমার আম্মু বাবা এরা গেল খাবার টাবার নিয়ে, ফল টল নিয়ে গেল। যাওয়ার পর আমি আবার সন্ধ্যার দিকে গেলাম। যাওয়ার পর হচ্ছে তাকে আমি নিজে হাতে একটা একটা করে বাচ্চাদেরকে ঠিক যেভাবে কমলাগুলো ছুলে ছুলে খাওয়ায় সেভাবে খাওয়ালাম, আঙুরগুলো ছুলে ছুলে খাওয়ালাম। সে তখন আমার মুখের দিকে তাকায় বলছে যে আমার মা হলেও হয়তো বা এরকমটা করতো না, তুমি যতটা করতেছো। তো বললাম, কি বলো বোকার মতো, এগুলো বলতেছে, তুমি অসুস্থ মানুষ না, তুমি রেস্ট করো, আর খাওয়াচ্ছি চুপচাপ খেয়ে নাও। পরে এরকমটা করলাম। ওখান থেকে প্রায় রাত্রে 10টার দিকে বাসায় চলে আসি। আর আমাদের বাসার থেকে ওটা প্রায়, সদর হসপিটালটা ছিল 20 মিনিটের রাস্তা। তো তারপর ওখান থেকে আসি, আসার পর হঠাৎ করে রাত্রে মিডনাইটে, তখন বাংলা মাঘ মাস চলছে, ওই টাইমটাতে হঠাৎ করে রাত্রে 3টার দিকে তার ডেলিভারি পেইনটা উঠে। ডেলিভারি পেইন ওঠার পর তার আগে কয়েকবার সিজার হয়েছে এবং বাচ্চাগুলো মারা গিয়েছে। তো
তো এটা হঠাৎ করে আনফরচুনেটলি নর্মাল ভাবেই ওর মাথাটা কিছু অংশ বের হয়ে আসছে, আর এদিকে উনি অলরেডি সেন্সলেস হয়ে গেছে, বাচ্চাকে কোনো রকমই বের করা যাচ্ছে না, নন স্টপ ব্লিডিং হচ্ছে। এটা জানানো হয়, জানানো হওয়ার পর তখন আম্মু, তারপর ওনার হাজবেন্ড, আমার বাবা সবাই ছুটে যায় হসপিটালে। ছুটে যাওয়ার পর তখন বলে যে ওনার কাছে যা যা ছিল প্রত্যেকটা জিনিস ইউজ করে ফেলেছি, প্রত্যেকটা জিনিসেই ব্লাড, এখন আরেকটা পেটিকোট বা ছায়া যেটা বলে আর কি ওটা লাগবে। তখন আমার আম্মু নিজে যেটা পড়েছিল সেটা খুলে দিয়ে দেয় যে এটা আপনারা ইউজ করেন, ও তো আমার মেয়ে, সমস্যা কি। তো তখন ওইটা দেয়। তো তারপর সে বাবুটা আসে, একটা মেয়ে বাবু হয়, বাবুটার কি লাগবে না লাগবে সবকিছু করে পরে আমি তাকে ফোন দিই। তখন সবকিছু ভুলে গিয়ে আমি নিজেই তাকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে আমি ওর বড় মামি, তো ওকে তো একটা কিছু আমার দিতে হবে, হসপিটালে গেলে তো আমি তো ওকে খালি হাতে তো আর ওকে আমি দেখতে পারি না, তো তুমি আমাকে কিছু টাকা পাঠাও, আমি ওর জন্য কিছু কেনাকাটা করি। তখন সে আমাকে মাত্র 500টা টাকা দিয়েছিল। আমি একটা বেবিকে দেখতে যাবো, একটা বেবির জন্য যদি আমি একটা ডাইপারও কিনতে চাই সেটারও তো 350-র ভিতর দাম, এরকম 500 টাকায় কি হয়। তো তখন আমি উল্টা আমার বাবার কাছ থেকে 3000 টাকা নিয়ে আমি বেবির জন্য শপিং করি। শপিং করে আমি বেবিটাকে দেখতে যাই। আর দেখতে যাওয়ার পর সবাই, আমি ওরকম কেয়ার করতাম, ইয়ে করতাম, সবাই বলতো আচ্ছা মেয়েটা কে, তোমার ছোট বোনটোন? তো বলতো না, ও আমার বড় ভাবি। তো কেউ বিশ্বাস করতো না, কারণ আমি এতটাই ছোট ছিলাম, আর লোকটা তো আমার থেকে অনেক বড় ছিল, আর তারাও বড় বড়। তারাও মানে ওরা বিশ্বাস করতো না যে আমি কি করে ওদের ভাবি হই। তো লোকটার বড় বোনের যে বড় ছেলে, সেই তখন হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, মানে কেউ বিলিভ করতো না যে কি করে পসিবল হয় এটা। তো তারপর যাই হোক, আমি ওরকম দেখতে গেলাম, দেখতে যাওয়ার পর ওখান থেকে নিয়ে আসলাম, বাবু টাবু নিয়ে আসলাম, নিয়ে আসার পর সে তার মতো বাসায় চলে গেল, আমি আমার মতো বাসায় আসলাম। তারপর হঠাৎ করে একদিন সে আমাকে আবার নেওয়ার জন্য আসছে। নেওয়ার জন্য যখন আসলো আমি আবার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর হঠাৎ করে সে আমাকে বলতেছে যে তুমি এখন থেকে কোনো ফোন ইউজ করবা না, তুমি বাবা মার সাথে কথা বলতে পারবা না, কোনো কিছুই না, তোমার সবকিছু বন্ধ, এমনকি কলেজ জয়েন করতে পারবা না। তো আমি পরে ভাবলাম যে এগুলো করে যদি আমার হাজবেন্ড ঠিক হয় তো সমস্যা কি। আমি আমার জন্মদাত্রী মা, বাবা, আমার ছোট বোনটা যে এতটা অসুস্থ, সবার সাথে কথা বলা অফ করে দেই, ফোন ইউজ করা বন্ধ করে দেই, এমনকি আমি আমার কলেজটাও অফ করে দেই, তবুও আমি তাকে ঠিক করতে পারি না। একদিনকে তো আমাকে এতটাই আঘাত করলো যে আমার চুলের মুঠিগুলো ধরে আমাকে দেওয়ালের সাথে আঁচড়াতে থাকলো। আমার তো এমনিতে ব্রেনে আঘাত লাগে, আগেই বলেছি যে আমি ছাদের থেকে পড়ে গেছিলাম, আমার গলার হাড়ে ইফেক্ট পড়লো। তো তারপর এগুলো জানার পর আমার বাবা আবার কি করলো, আমাকে নিয়ে হসপিটালে গেল। হসপিটালে যাওয়ার পর আমি মাথার ব্যথায় থাকতে পারছিলাম, এবং আমার ব্লিডিংও শুরু হলো, আমার হাত পা কেটে গিয়েছিল। তো আমাকে নিয়ে যখন হসপিটালে গেল, যাওয়ার পর ডক্টর জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। তো তখন আহ ওটা যখন জিজ্ঞাসা করলো যে ডক্টর কি হয়েছে, তখন আমি বললাম যে আঙ্কেল আমি ওয়াশরুমে গিয়ে পড়ে গিয়েছিলাম, যার জন্য অ্যাকচুয়ালি আমার আহ পড়ে যাওয়ার কারণে এভাবে আমি আঘাত পেয়েছি। তখন ওরকম বলার পর ডক্টর প্রেসক্রিপশন লিখছিল আর কিছু টেস্ট লিখছিল যে কোথায় কোথায় আমার ইনজুর্ড হয়েছে। তো এক পর্যায়ে আমাকে ওরকমটা করার পর সে আমার বাবা পাশের থেকে বলে উঠলো যে না, ডক্টর ওকে ওর হাজবেন্ড এভাবে টর্চার করেছে। তখন লোকটা আমার মুখের দিকে তাকিয়ে বলল যে তোমরা নারীরা কেন এরকম হও, মা যাত্রা বা একজন মেয়ে কেন এরকম হও যে হাজবেন্ডের জন্য মিথ্যা কথা পর্যন্ত বলো। তো তারপর ওখান থেকে আমার বাবা এক ডক্টরের কাছ থেকে কিছু লিখিত ডকুমেন্টস নেয়, আমার বাবা চাচ্ছিল ওর নামে জিডি করতে। তো কিছু ডকুমেন্টস নিল, নেওয়ার পর আমাকে নিয়ে বেরোলো। তারপর রিপোর্ট দেওয়ার কথা ছিল অনেক পরে, তো ডক্টরের রিকোয়ারমেন্টে আমরা রিপোর্টটা তাড়াতাড়ি পেয়ে যাই, এবং সেগুলো নিয়ে আমার বাবা আমাকে বাসায়, আমার আঙ্কেলের বাসায় পাঠায়, আর আমার বাবা যায় থানায় জিডি করার জন্য। তো আমার বাবা থানা থেকে, এই থানার ওসি আমাকে ফোন দেয় যে তোমার বাবা তো এখানে আসছে, তো সে জিডি করতে চাচ্ছে, তো তুমি কি বলো। তো বলছি আঙ্কেল যে আপনি তো সবকিছু বাবার কাছ থেকে শুনেছেন, আমি আর কি নতুন করে বলবো, বাবারা তো সন্তানের কখনোই খারাপ চায় না, তো আপনার সন্তানের সাথে যদি এরকম কিছু ঘটতো আপনি কি করতেন। তখন হচ্ছে এই কথা বলার পর বলে যে ঠিক আছে বাবা, আমি তোমার উত্তর পেয়ে গিয়েছি, আচ্ছা দেখছি কি করা যায়। তো এটা বলার পর আমি আমার বাবা আবার ওই টর্চারিং এর পরে আমাকে বাসায় নিয়ে আসে কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় নিয়ে আসার পর আবার ওরকম অনেকটা দিন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। এরপর হঠাৎ করে সে একদিন আসে, আসার পর আমাকে নিয়ে তাদের বাড়িতে যায়। তাদের বাড়িতে যাওয়ার পর আমি যখনই তাদের বাড়িতে যেতাম, তার যে 6টা বোন ছিল সবাই চলে আসতো।
বোনের হাজবেন্ডরা সবাই চলে আসতো। আসার পর ওই যে ননদের জন্য আমি এত কিছু করলাম, সেই ননদই তখন আমাকে বলছে যে হ্যাঁ, কি বিয়ে করেছে, না আছে রূপ, না আছে গুণ, না আছে কোনো কিছু, কি যে বিয়ে করছিল, আমাদের সংসারে আসার পর থেকে আমাদের সংসারটাই নষ্ট হয়ে গেছে, সংসারটা একদম শেষ করে দিয়েছে। তখন আমি বললাম, তখনও আমি চুপ করে আছি, ওই বাচ্চাটার সাথে খেলছিলাম, এতদিন পর বাচ্চাটাকে পেয়েছি, বাচ্চাটার সাথে খেলছিলাম, তখন চুপ করে থেকে থেকে এক পর্যায়ে গিয়ে বলতেছে যে কিছু মনে করেন না ভাইয়া, এখানে এই কথাগুলো বলি। এভাবে বললো যে তাদের ভাষাতে আর কি বলছি, যে বিয়ে করেছে একটা ডাইনিকে, ডাইনি বিয়ে করে নিয়ে আসার পর আমাদের সংসারটা একদমই জ্বলে পুড়ে গেল, ওর নজরে সব শেষ হয়ে গেল। তো তখন আমার আর সহ্য করতে পারিনি, তখন 1 বছরের মাথায় আমি প্রায় 1-1.5 বছরের মাথায় আমি মুখ খুলে বলি যে কেন, কি হয়েছে? আমি বাইরে গিয়ে বলি যে আপনি আমাকে এগুলা কেন বলছেন, কি করেছি আমি? তখন সে বলে যে কি করিস নি তুই, আর যদি আমার ভাই ফকিরের ঘরের একটা মেয়েকেও নিয়ে আসতো তাহলেও অনেক কিছু পাইতো, তোকে বিয়ে করে কি পাইছে? তোর প্রত্যেকটা জিনিস ম্যাচিং ম্যাচিং লাগে, তোর এটা লাগে ওটা লাগে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার প্রত্যেকটা জিনিস ম্যাচিং লাগে বুঝলাম, এগুলো কে দেয়? বলে আমার ভাই ছাড়া কে দেয়? বললাম, অসম্ভব, আমি যে ড্রেসটা পরে আছি এটা আমার বাবার দেওয়া, পায়ের স্যান্ডেলটা আমার বাবার দেওয়া, ব্যাগটা আমার বাবার দেওয়া, হাতের মোবাইলও আমার বাবার দেওয়া, তাহলে আপনার ভাই আমাকে কি দিল? বলো তাহলে আমার ভাই টাকা কি করে? আমি পরে বললাম যে আপনার ভাই যে কত টাকা পায়, স্যালারি যে কত টাকা পায় আমি সেটাই জানি না, কয়টা ডিপিএস আছে, কি ব্যাংক অ্যাকাউন্ট আছে বা কি আছে, আমি কোনো কিছুই জানি না। তাহলে আমার ভাই টাকা কি করে? বলে, আপনার ভাই টাকা কি করে সেটা আপনি আপনার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, আমি কি করে বলবো? পরে এরকম অশান্তি টশান্তি করলাম, করার পর আমাকে কিনা বলছে যে হ্যাঁ, তখন ওর মাও বাবা দুজনেই, মানে মা বাবা দুজনেই বলতে থাকতো যে আমার ছেলেকে যদি আজ কোনো জায়গায় বিয়ে দিতাম অনেক কিছু পেতাম। পরে আমি আরেকটা কথা বলি যে আপনাদের এত কিছু যদি চাওয়া পাওয়ার ছিল তাহলে আপনারা কেন আগের থেকে বলেননি? আর দ্বিতীয়ত হচ্ছে, চাওয়া পাওয়ার বিষয়টা তো গেল, আর আপনার ছেলে যখন বিয়ের সময় আমার বাবা জিজ্ঞাসা করেছিল, আমার বাবাকে কেন বলছিল যে কিছুই লাগবে না, আমি শুধু মেয়েটাকেই চাই। তো আর আপনাদের এত চাওয়া পাওয়া, তাহলে এই যে গরু ছাগলের দাম পাওয়ার জন্য তো সবাই আহ হাটে উঠায় গরু ছাগলকে, তো আপনি আপনার ছেলেকে ভাবে হাটে উঠাইতেন, দাম পেয়ে যেতেন, যেটা প্রয়োজন ছিল সেটা পেয়ে যেতেন, তো সেটা কেন করেননি? তখন আমাকে আবার ওরকম উল্টাপাল্টা কথা বলতে থাকে। তারপর ওখান থেকে চলে আসি আমরা। আসার পর আর সে কোনো উত্তর দিত না, সে উল্টা আরো আমাকে চুপ করতে বলতো। পরে ওখান থেকে চলে আসি, আসার পর সে বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর আহ ইয়ে হয়, আহ সে ওরকম বাসায় চলে যায়, আমাকে রেখে ঢাকার বাসায় আর কি চলে আসে। আমি ওখানে থাকি, থাকার পর তো এরপর যেটা হলো, আমি, সে বাসায় চলে আসলো, আমি ওখানে থাকলাম। থাকার পর আস্তে আস্তে আবার হঠাৎ করে সে এমন ছিল যে যদি বলা যেত, মানে এই যে ভাইয়া আপনার কথা যদি বলা যায় যে ওনার পা ধরে ক্ষমা চাও বা ওনাকে কিছু একটা বলো, আহ ওকে তোমার সাথে দিব। লাস্ট পর্যায়ে এমন হলো যে আমার বাবা আর ওখানে দিতে চাচ্ছিল না তাদের কাছে। তো আমি এর ভিতরে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যখন ওই যে আমার ননদ ও ধরনের কথা বলছিল, তখন আমি বলছিলাম যে আপনি এখানে এত কথা বলছেন, আমি এখানে যদি আজকে উলঙ্গ হয়েও চলাফেরা করি তো সবাই বলবে যে এটা এই বাড়ির বউ, সে করছে মানায়। কিন্তু আপনি এখানে, আপনি এই বাড়ির মেয়ে, আপনি এখানে সেই কথাগুলো বলছেন, আপনাকে একটু মানাচ্ছে না। তো যা বলছেন ভেবেচিন্তে কথা বলুন। আর আপনি কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন। তারপর বলে কি, তোর বাসা, তোর বাসা, তুই তো একটা মানে ওই যে স্লাইং গুলো যেগুলো আর কি ডাইনি, তারপর আজে বাজে যে কথাগুলো সেগুলো আর কি বলতে থাকে। তো তারপর বলে যে তুই এগুলা। পর আমি ওখান থেকে চলে আসলাম। এরপর তো ওই যে বললাম আমার বাবা আমাকে আর দিতে চাচ্ছিল না। এরপর যেটা হয়, দিতে চাচ্ছিল না, এরপর আমি আবার হঠাৎ করে ওদের সাথে আমার কমিউনিকেশন একদমই অফ হয়ে যায়। লাস্টে টর্চারিং এর মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে আমার গায়ে, যেহেতু সে স্মোক করতো না, সে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরাতো, আগুন ধরিয়ে ম্যাচের মাথায় যখন বারুদটা থাকতো, সে আমার ওই ওই বারুদ থাকাকালীন সময় যতক্ষণ আগুনগুলো থাকতো আমার গায়ে ঠেসে ঠেসে ধরতো, এভাবে টর্চার গুলো করতো। আর আমার আম্মুর সামনেই ওই যে ওরকম করে বলতো যে তোমার যা কিছু আছে ছোট বোনকে দিয়ে যাবে, তোমাকে কিছুই দিবে না। এরপর যেটা হলো, আমি আবার তার সাথে আমার প্রায় 2 বছর মতো কোনো যোগাযোগ থাকলো না, কোনো কিছু না। আমি এর ভিতরে আহ হঠাৎ করে আবার আমার নতুন করে আমি আমার পড়ালেখা শুরু করে দেই, যে না, বসে থাকলে হবে না, আমার পড়ালেখাটা করতে হবে। আমার বাবা বলে যেভাবে বসে থেকো না, পড়ালেখাটা করো। আর এইসব টর্চারিং এর জন্য আমি এতটা ডিপ্রেসড হয়ে যাই, আমি 2-3টা ঘুমের ওষুধ খেলেও আমার ঘুম হতো না। মাথায় তেল দিতে দিতে চুলগুলো এমন হয়ে যেত, চুল যদি কাপড়ের মতো চিপড়ানো যেত টপ টপ করে পানির বদলে তেল পড়বে, এরকম একটা অবস্থা। তো এক পর্যায়ে আমি আমি খাচ্ছি,
কি খাচ্ছি না, মানে নিজের ভিতরে আমি ছিলামই না টোটালি। আর ও এরকম করতো, তারপরেও ওকে প্রচুর ভালোবেসে ফেলছিলাম, যার জন্যই হয়তো এত কিছু পরেও নিজের বাবা মাকেও ভুলে যায়, সবকিছু হয়। এরপর এরকম 1-1.5 বছর তার সাথে আমার কোনো যোগাযোগ থাকলো না, কোনো কিছু না। এর ভিতরে যেটা হলো, হঠাৎ করে সে আবার আমার বাসায় আসে। আমার বাসায় আসে, আসার পর আমাকে নিয়ে যেতে চায়। এবার বাসায় নিয়ে আসলো, নিয়ে আসার পর কিছুদিন পর আবার ওরকম টর্চার। পরে এবার আমি একদম টর্চার করলো, করার পর আমি আবার এসে 1 মাস মতো বাসায় থাকলাম। থাকার পর ওই 1 মাস থাকাকালীন সময়ে আমি তাকে একদিন ফোন দিয়ে বলি যে, ধ্রুব, আমি কনসেপ্ট করছি। তখন সে আমাকে বলে যে, তুমি কনসেপ্ট করছো, এটা যেন না থাকে, এটা কার আমি জানি না। আমি পরে বলি যে, তুমি কি বলতেছো এসব পাগলের মতো কথাবার্তা, কার মানে তুমি জানো না, এটা কি বলতেছো? বলতেছো ওটা যেন না থাকে তো না থাকে। তো এই কথাটা জাস্ট আমি বলেছিলাম মিথ্যা, তাকে পরীক্ষা করার জন্য, যে যদি আদৌ একটা বাচ্চা আসে তাহলে সে কি করবে, তার মুভমেন্ট কোথায় গিয়ে দাঁড়ায়, এটা দেখার জন্য আমি বলছিলাম। পরে নিজেকে তখন বললাম যে যাই হোক, ভালোই হয়েছে, যদি এত কিছুর ভিতরে আমার নিজেরই ঠিকানাটা স্থায়ী হচ্ছে না, তো ওই জায়গাটাতে যদি বাচ্চাটা আসে, ও আদেও যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায়, তখন বাচ্চাটা সমাজের মুখে অনেক কথা শুনবে, সমাজের মানুষ ওকে নানান ধরনের কথা বলবে। তো বিভিন্ন কিছু ভাবতে থাকলাম আর বলতে থাকলাম যে যাই হোক, যে মিথ্যা কথা বলো তা অনেক কিছু জানতে পারছি। তো এরপর আবার আমি 1 মাস পরে তার কাছে যাই। যার পর সে হঠাৎ করে আমাকে বলতেছে যে, আবার সে একই কথা, তোমার বাবার যা কিছু আছে আমাকে লিখে দিতে পারো। আর আমি যখন এগুলাতে ওই যে প্রতিবাদ করতাম, তখনই আমার গায়ে হাত তুলতো। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সবকিছু লিখে দিবে, এই করবো এই করবো, আমাকে শ্বশুর এটা করে, তমক তা করে। তো এগুলা কেন তুমি আমার বাবাকে আগের থেকে বলোনি? আর তুমি আমার জীবনটা কেন নষ্ট করলা? আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলাম? আমার পড়ালেখা তোমার জন্য বাদ দিলাম, সবকিছু করলাম, কেন এরকমটা করলা? তখন সে আমাকে বলতে থাকে যে, তখন ওই মুহূর্তে ভালো লাগছিল তাই তোকে বিয়ে করছি, তুই তুকারি করতো লাস্টের দিকে এসে, তখন ভালো লাগছিল তাই তোকে বিয়ে করছি, এখন ভালো লাগে না তাই তোর সাথে এরকম করি, তোর থেকে বাজারের মেয়ে ছেলে অনেক ভালো, এরকম একটা কথা আমাকে বলে বসে। তখন আমি বলি যে, বাজারের মেয়ে ছেলে যে ভালো, তো তুমি এটা জানলা কি করে? পরে বললো যে, বাজারের মেয়ে ছেলে ভালো আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনছি। তা আমি বললাম যে, বন্ধুদের কাছ থেকে শুনছো, তা তোমার বন্ধুদের কাছ থেকে কতটুকু জানছো? বলছে যে ওই যে বাজারের মেয়ে ছেলে ভালো এতটুকু জানছো। বলছে শোনো, একটা মেয়ে কতটুকু ভালো বা একটা ছেলে কতটুকু ভালো একটা ফ্রেন্ড বা পাশের মানুষ কখনোই বলতে পারে না। জানতে হলে নিজেকে তার সাথে আগে যে মিশতে হবে, তবে আমি বলতে পারবো বা একটা সার্টিফিকেট দিতে পারবো যে সে এতটুকু ভালো। তো বললো পরে যে, বেশি কথা বলিস না। আর সে হচ্ছে আমতামতা করে, তখন কথা জড়াই ফেলে, কথা বলতে পারে না আমার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে। এরপর যেটা হয়, সেটা আমি ওরকম দেখে আবার আমার ওই যে বললাম যে গায়ে বিভিন্ন ধরনের ছ্যাঁকা ট্যাঁকা দিত। পরে আমি ওখান থেকে চলে আসলাম। এবার চলে আসলাম, আসার পর বাড়িতে পরীক্ষা দেওয়ার জন্য আসলাম। আমি বাবাকে বললাম যে, বাবা আমি পরীক্ষা দিব, আমার পরীক্ষা দিতে আসতে হবে। এরপর হঠাৎ করে ওরকম আসার পর তার সাথে আমার যোগাযোগ আবার কিছুদিন অফ থাকে। অফ থাকার পর সে তার 8 দেশ আসে একদিনকে আমার শ্বশুর আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, জ্যোতি মামুনি, তোমার এক্সাম শেষ হলে তুমি বাসায় এসে কিছুদিন থেকে যেও। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাব। তাই আমি ওই বাসায় গেলাম। যাওয়ার পর আমি কোনোদিনও ঢেঁকিতে পা দিয়ে দেখিনি। আমাকে দিয়ে প্রত্যেকটা কাজ করাইতো। একদিন ওরকম ঢেঁকিতে উঠতে বলছে আমাকে। প্রায় ওগুলাকে শেয়ার বলে, কেমন যেন দেখতে হয়, ছোট। ওগুলা গ্রামের বাড়িতে চলে আর কি, আমি ওখানে যে জেনেছি এই জিনিসগুলো। তো ওইগুলার প্রায় 4 কেজি চাউল আমাকে ঢেঁকিতে কুটতে দিল, ঢেঁকিতে পাড়াতে দিল আর কি। তো পাড়াতে যখন দিল, আমি তো জীবনে কখনো ঢেঁকিতে পা দিয়ে দেখিনি। তো ঢেঁকি পাড়াতে পাড়াতে সম্পূর্ণ চাউলগুলো আমাকে দিয়ে গুঁড়ো করলো। গুঁড়ো করার পর আমার হঠাৎ করে আমি ইভিনিং আওয়ারে দেখি আমার দুটো পা আমি নাড়াতে পারছি না, এতটা ব্যথা, মাজার থেকে শুরু করে পা অব্দি পুরো পা ফুলে গেছে। তো তারপর ওই অবস্থাতে তখন আমার ওয়াশরুমে যেতে হবে। তো তখন আমার দেবর, আমার শাশুড়ি বললো যে ওকে ওয়াশরুমে নিয়ে যা। আর সে আমার শাশুড়ি আমাকে থ্রেট মতো করলো যে, তোমার এরকম হয়েছে, তুমি তোমার মা বাবাকে কাউকে জানাতে পারবে না, ঠিক হয়ে যাবে, আমরা ওষুধ দিতেছি। তো এর ভিতর ওরা পাশের রুমে যখন কথা বলছিল আমার ওষুধ খাওয়ানো নিয়ে, তখন আমি এটা শুনতে পাই যে ওরা আমাকে একটা ইনজেকশন পুশ করবে, মানে ওরা এটা প্ল্যান করেছিল যে আমাকে মার্ডার করবে। তাহলে পারে সবাই যাতে ভাববে যে আমি সুইসাইড করছি বা এরকম কিছু একটা বলবে। তখন ওই টাইমটাতে আমার কান্না শুনে বাজারের সাইডে বাসা ছিল, বাজার দিয়ে একটা হাতুড়ে ডাক্তার বা গ্রাম্য ডক্টর যেটা বলে, সে যাচ্ছিল, যাওয়ার পথে পরে সে বাসার মধ্যে ঢুকে পড়ে যে এই বাসায় তো মেয়ে বলতে বউই আছে, তাছাড়া আর কে কান্না করবে। পরে এসে দেখে যে আমাকে একটা মেডিসিন এবং একটা ওষুধ আমাকে পুশ করতে যাচ্ছে আর খাওয়াতে যাচ্ছে। তখন ডক্টর ওটা ফেলে দিয়ে বলে যে, তোমরা কি ওকে মারার ধান্দা করতেছো? এটা কিসের ওষুধ আমি জানি না, এটা কেন করছো? পরে তখন আমি আরো শিওর হলাম যে পাশের রুমে যে কথাগুলো বলছিল সেটা সত্যই, এরকম একটা প্ল্যান ওরা করছে। এরপর যাই হোক, ওখান থেকে আমি করলাম, করার কিছুদিন পর আমি সুস্থ হলাম।
আর এদিকে আমি আম্মুকে জানিয়েও দিয়েছিলাম যে আম্মু আমার সাথে এটা এটা হচ্ছে। তারপর আমার আপু ভাইয়া ওদেরকেও আমি জানালাম, মানে কাজিন যারা আর কি, ওদেরকে জানালাম। জানানোর পর এর ভিতরে আরেকটা কথা বলি। আমার যখন ওই যে ছেলেটার সাথে আর কি আমি পছন্দ করতাম, সেই ছেলেটা হঠাৎ করে ওর সাথে আমার ফেসবুকে, হঠাৎ করে না এমনি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ফেসবুকে হাই হ্যালো হতো, কথা বলতাম, কোথায় আছি, কেমন আছি, কি করছি, এগুলোও জানতে চাইতো। হয়তো ওই যে ভালোবাসতো, সেই জন্যই, ভালোবাসা মানুষটা কেমন আছে এটা জানার জন্য বারবার আমাকে বলতো। তো এরপর যেটা হয়, আমাকে এরকম একটা অবস্থায় চলে যায়। এরপর যাওয়ার পর আমি আমার আম্মুকে লুকাই লুকাই ফোন দিয়ে কথা বলতাম, আম্মুর সাথে কথা বলতাম। এরপর আম্মুকে বললাম আম্মু এটা এটা করছে, বলছে খবরদার এটা তুমি করবো না কখনোই। এরপর যেটা হয় তা হলো, আহ একদিন সালিশ মতো হয়, বাসায় সালিশ মতো হওয়ার পর আমাকে ওখানে দেয়া হইলো। দেওয়ার কিছুদিন পর আবার একদিন আমার গায়ে প্রচুর পরিমাণে হাত তুলো, ওই সালিশের পরেও হাত তুললো। হাত তোলার পর তখন বলতিছে যে ওর অন্যান্য, ওই যে বলছি যে যখন আমি বাড়িতে যেতাম ওর বোনের হাজবেন্ডরা সবাই চলে আসতো, তখন হচ্ছে ওর এক বোনের হাজবেন্ড বলতো বউটাই কথা শুনবে না, গরুর ঘর থেকে, গরুর গলা থেকে রশি খুলে নিয়ে আয়, রশি দিয়ে বউকে ঝুল্লি করে গাছের সাথে বেঁধে পিটাবো, দেখি বউ কতক্ষণ কথা শোনে না। আর আমি কথা শুনতাম না, কারণ তাদের প্রত্যেকেরই কথা তোমার বাবা যা কিছু আছে লিখে পড়ে দাও। আর আমার কথা আজকে যদি ও লিখে পড়ে দেয় আমার বাবা মা, তো 2 মিনিট পরে তখনই লাথি দিয়ে বের করে দিবে। আর আমার ছোট একটা বোন আছে, তাদের ভবিষ্যৎ নাই, আর আমাকেই বা কেন দিবে? এখনই তো নেওয়ার বয়স হয়নি, আর আমার যেহেতু ভাই নেই, সবকিছু তো আমাদেরই। এরপর যেটা হলো, এরপর আমি ওরকম থাকলাম। এর ভিতরে আমার বাবা ডিসিশন নিল যে সে কুষ্টিয়াতে থাকবে না, সে ঢাকাতে আসবে। ঢাকাতে এসে বাবা রিটায়ার করে। এর ভিতরে বাবা ঢাকাতে এসে বিজনেস শুরু করে। বিজনেস শুরু করলে বাবা বিজনেসে অনেক লস খেতে থাকে। এর ভিতরেও আমার সবকিছু চাহিদা পূরণ করতো বাবা। এরপর যেটা হলো, এরকম ওরকম ঝুলি করে বেঁধে টেঁধে দেওয়ার কথা বললো, মারবে ধারবে, এগুলোও জানালাম। জানানোর পর এমন একটা পর্যায়ে আসলো যে পর্যায়ে আমার বাবা মার সাথে কথা বলতে দেওয়া হচ্ছিল না, ওই যে লুকায় কথা বলতাম। তারপর আমি আম্মুকে বললাম যে আম্মু আমি বাসায় আসতে চাই, আমার সম্ভব না আর এখানে থাকা। এত কিছুর পরেও এরকম করে অলরেডি 2-3টা বছর পার হয়ে গেছে, আর কত সহ্য করব? আর পারছি না, আমি পারবো না এখানে থাকতে। এরপর আমি আম্মুকে বললাম। এরপর যেহেতু যে আমি আবার নতুন করে পড়ালেখা শুরু করছিলাম, তো তখন আমার স্যারদের হেল্প আমি নিলাম। আর এদিকে ওই যে আমার বাবা ঢাকায় চলে আসলো, আমাকেও ট্রান্সফার করা হয়েছিল ঢাকাতে। তো ঢাকার টিচারদেরকে আমি ফোন দিলাম, আম্মুকে ফোন দিয়ে বললাম যে আম্মু তুমি টিচারদের সাথে যোগাযোগ করো, টিচার এরা চাচ্ছে আমাকে টাকা দিয়ে রেজাল্টটা বানাবে, যাতে করে আমি তোমাদের কাছে না যাইতে পারি, বা ওরা আমার একটা ক্ষতি করবে এই জন্য। তো তখন আমি কি করলাম, আম্মুকে ভাবে বললাম। বলার পর আমি আমার স্যারদের হেল্পের মাধ্যমে আমি সেই দোজকখানার থেকে বের হই। আমার স্যাররা, ওই ওই বাড়ির গার্জিয়ানরা, আমার হাজবেন্ডের বাড়ির গার্জিয়ান, আমার হাজবেন্ড, এরা টিচারদেরকে কনভিন্স করতে থাকে যে টাকা দিয়ে যদি রেজাল্ট করা যায়। তখন আমরা তো ওই যে আগে টিচারদেরকে বলে দিছিলাম যে স্যার আপনারা রাজি হবেন না, যে করেই হোক আপনি বলবেন যে না অসম্ভব। এরপর আমি ঢাকায় আসবো কি করে? সে ঢাকায় আমাকে গাড়িতে তুলে দিল একা একা। আমি ঢাকায় আসলাম। আসার পর কথা ছিল যে এক্সাম শেষ হয়ে যাবে, আমি আবার ওদের বাড়িতে চলে যাব। তো এরপর যেদিন আমি তো 3 দিন আমার এক্সাম ছিল। তো তখন হচ্ছে বললো ঠিক আছে তুমি এতদিন পর বাসায় যাচ্ছ, 1 সপ্তাহ থাকতে পারবা। তো 1 সপ্তাহ পরে আমার হাজবেন্ড আমাদের বাসায় আসে, ঢাকায় যে বাসা নিয়ে আমরা থাকতাম সে বাসায় আসে। বাসায় আসলে আমার হাজবেন্ড, ওদিন আমার আম্মু, মানে ওদিনকে আমি জানতাম না যে ওদিনকে সত্যি আমাকে আমার হাজবেন্ডের সাথে আর পাঠাবে না। আমার আম্মু আমার জন্য সবকিছু, ওর পছন্দের খাবারগুলো, আমার পছন্দের খাবারগুলো সবকিছু রান্না করে আম্মু নিজে হাতে ওকে বেড়ে বেড়ে খাইয়েছে। আম্মু মনে কষ্ট নিয়ে সবকিছু রান্না করে। এরপর যখন ও চলে যাবে তখন বলতেছে যে বাবা ওকে নিতে আসছি। পরে বলতেছে আমার মেয়ে কার সাথে যাবে? বলতেছে রাত্রে গাড়িতে তুলে দিবো একা একা। বলছে অসম্ভব, ইয়াং একটা মেয়েকে আমি এভাবে রাত্রে 11টার সময় যে গাড়ি ছাড়বো, এই রাত্রে আমি জীবনও দিতে পারবো না, তোমার যতই পরিচিত হোক যাই হোক। আর আমার মেয়ে তো ভালো না বাবা, তুমি কিছু মনে করো না, আমার মেয়ে ভালো না, আমার মেয়ে খারাপ, আমার মেয়েকে আর আমি দিব না। অনেক চেষ্টা করছি, ও তো খারাপ, আমি দেখলাম, ওকে তো রাখতে পারলাম না। তো তুমি কিছু মনে করো না, তুমি ভালো একটা ছেলে, দেখতে ভালো, তো তুমি ভালো একটা বিয়ে করতে পারবা, তো তুমি ওকে ভুলে যাও, ভুলে যেয়ে তুমি নতুন করে জীবন শুরু করো। তো তখন হচ্ছে যেটা হয়, এই কথা বলার পর আহ আমি, ওরকমটা বললো, বলার পর সে আমাকে রেখে চলে গেল রাগ করে, ইটি করে চলে গেল। সে একটা বারের জন্য বাবাকে বললো না, কেন বাবা কি কিসের জন্য এরকম বলছেন, অসম্ভব, এরকম কিছুই না। এসব কিছু না বলার কারণে এরপর যেটা হয়, হঠাৎ করে আহ ওর বোনের বড়, হ্যাঁ ওর বড় বোনের হাজবেন্ড বাবাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে কি ব্যাপার, আপনারা নাকি ধ্রুবর গায়ে হাত তুলছেন,
মারামারি করছেন, বলছেন যে জুথি আর পাঠাবেন না, কেন পাঠাবেন না? পরে বলছে যে হ্যাঁ, আমি আমার মেয়ে যেহেতু ভালো না, আমি আমার মেয়েকে আর ওখানে দিব না। তো তোমরা ভালো, তোমার শালাকে তোমরা নতুন করে আবার বিয়ে দিও, আমার খারাপ মেয়ে আমার কাছেই থাকুক। এরপরে আমি এরকম থাকতে থাকলাম। হঠাৎ করে এর ভিতর আমার পড়ালেখাটাও শেষ করি, মোটামুটি পর্যায়ে শেষ করি। শেষ করার পর একটা চাকরিতে ঢুকি। ঢোকার পর হঠাৎ করে ওই যে যে ছেলেটা আমাকে নিয়ে গল্প, কবিতা, গান এগুলো লিখতো, ও আমার লাইফে হঠাৎ করে কামব্যাক করে। কামব্যাক করে এভাবেই সে আমাকে বলে যে আচ্ছা জুথি, আমরা যে জিনিসটা ভাবছিলাম বিগত 4-5 বছর আগে, সেই জিনিসটাকে আবার রিকন্টিনিউ করা যায় না? তখন আমি অবাক হয়ে বলি যে দেখো, আমি যতই একটা বিবাহিত মেয়ে হই আর যাই হই না কেন, বা যেটাই হোক, ও তখন আমার ডিভোর্সও হয়ে যায়, মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় কিছুদিন পরে, ওটার কিছুদিন পরেই মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। আর ওরা আমাকে, আমার বাবা যেগুলো দিয়েছিল আমাকে, কোনো কিছু আমাকে আর ব্যাক দেয় না। এমনকি যেই সংসারটা আমার সাজানো ছিল সবকিছু, সেই জিনিসগুলো ওরকম থাকে। তো আমার বাবা কিছুই আনেনি, কোনো কিছু ওরা দেয়ও নি, আনেও নি। আমার বাবার কথা যে আমি আমার মেয়েকে পাইছি এটাই অনেক, আমার কিচ্ছু লাগবে না, ওইসব ওদেরকে আমি ভিক্ষা দিলাম। এরপর যেটা হয়, ওই যে ওই ছেলেটা আমার লাইফে কামব্যাক করে। তো তখন কামব্যাক করে আমি বললাম যে দেখো, তোমার কাছে যেটা সহজ, একটা ডিভোর্সি মেয়েকে কিন্তু কেউ এরকম ভালো চোখে দেখে না, সবাই ডিভোর্সি মেয়েকেই দোষ দেয়। একটা ছেলে 10-15টা বিয়ে করুক বা ছেড়ে দিক, তাতে কোনো কথা হয় না। একটা মেয়ের একবার ডিভোর্স হয়ে গেলে অনেক কথা শুনতে হয়। শুধু ডিভোর্স কেন, একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বললে নানান ধরনের কথা হয়, নিজের ভাইয়ের সাথে কথা বললে অনেক কথা বলে মানুষ। তো তুমি কি করে ভাবলা তুমি একটা আনম্যারিড ছেলে আমার মতো একটা ডিভোর্সি মেয়েকে, আর অন্যের ফেলে দেওয়া খাবার, নষ্ট হয়ে যাওয়া খাবার, সেই জিনিসটা তুমি কেন খাবে? তুমি ভালো কিছু পাবা। আর তোমার কি মনে হয় না এই কয় বছরে আমার লাইফে কোনো ছেলে আসেনি? আমার ডিভোর্স হয়েছে, তাতে কি হয়েছে? আমার ডিভোর্সটা প্রায় 16-17 শেষের দিকে হয়। তো ও তখন 17 মাঝ বরাবর আমার কাছে ফিরে আসতে চায়। এরপর যেটা হলো, তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার এটা নিয়ে ভাবার টাইম লাগবে। তো বললো ভাবতে কত সময় লাগবে? তো আমি বললাম মানুষের ভাবতে তো ন্যানো সেকেন্ডও টাইম লাগে, অনেক সময় দেখা যায় যুগের পর যুগও লাগে, 6 মাস লাগে বা 6 বছরও লেগে যায়। তো আমি ভাবে বলতে পারছি না আমার কতদিন টাইম লাগবে। তারপর সে পরের দিন যথারীতি টাইমে আমাকে ফোন দিল, তখন আমি একটা চাকরিতেও ঢুকি। তো সে আমাকে যথারীতি ফোন দিল, ফোন দিয়ে বললো যে তুমি কি রেজাল্ট পেয়েছো? তাই বললাম যে হ্যাঁ, আমি রেজাল্ট পেয়েছি। তোমার যদি এতটাই আমাকে নিয়ে চিন্তাধারা থেকে থাকে, তাহলে আমি এই কথাটাই বলবো যে তুমি তোমার ফ্যামিলিকে জানাও, আর আমার প্রত্যেকটা পার্ট তুমি তাদেরকে জানাবা, প্রত্যেকটা পার্ট তাদেরকে জানাবা। তারা যদি আমার সবকিছু জেনে আমাকে একসেপ্ট করে তো ঠিক আছে, আমি রিলেশনটা কন্টিনিউ করব। আর যদি তারা আমাকে একসেপ্ট না করে, তাহলে আমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমি তার উপরেই ছেড়ে দিলাম সবকিছু। তারপর সে হয়তো তার মাকে বলেছিল, তার মা হয়তো মেনে নিয়েছিল সবকিছুই। এরপর হঠাৎ করে সে আমাকে একদিন বলে যে তুমি তোমার আম্মুকে বা তোমার বাসায় জানো। তো পরে আমি আমার বাসায়, আমি আমার আম্মুকে প্রচুর ভয় পাই, এটা সম্মানের খাতিরে। তো আমি আমার আম্মুর কাছে বললাম, যখন আমার আম্মুকে বললাম, আমার আম্মু তখন বললো যে হ্যাঁ, ছেলেটাকে তো আমি চিনি, আমাদের বাসায় তো অনেক আসছে, দেখছি। আমি বললাম, হ্যাঁ আম্মু। পরে তখন আহ আহ, ওই কথা বললে তখন বলল যে বাবা, তুমি পৃথিবীটাকে যত সহজ ভাবে দেখো, পৃথিবীটা এত সহজ না, অনেক কঠিন। তোমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলোর আবার পুনরাবৃত্তি হোক এগুলো আমি চাই না। যতই হোক, তুমি খারাপ হও ভালো হও, তুমি আমার সন্তান, যাই করবা ভেবে চিন্তে করো। পরে একদিন সে আমাকে ফোন দিয়ে বললো আমি আম্মুর সাথে কথা বলবো। তারপর আমি আমার আম্মুর সাথে তাকে কথা বলে দিলাম। এরপর আমি তাকে প্রায় ফোর্স করতাম যে আমি তোমার আম্মুর সাথে কথা বলবো। সেই পরে একদিন সে আমাকে কথা বলায় ও দেয়, এর ভিতরে সে ভার্সিটিতে ভর্তি হবে। তো ওর ভালো লাগা খারাপ লাগা, প্রিয় মানুষটার ভালো লাগা খারাপ লাগা তো আর প্রিয় মানুষটাই দেখে, তাই না? তো আমি তার সে ভার্সিটিতে ভর্তি হবে হঠাৎ করে বললো। বলার পর আমার আর তার প্ল্যান ছিল যে আমরা একই জায়গায় ভর্তি হব। তো তারপর যেটা হয়, সে বললো যে আমি বাসা থেকে যে টাকাটা নিয়ে আসছি সেই টাকাটা আনফরচুনেটলি আমি খরচ করে ফেলছি, এখন কি করবো বুঝে উঠতে পারতেছি না। পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এমনও হয়েছে, হয়তো এই কথাটা শোনার পর আমাকে উন্মাদ পাগল এরকমই মনে হবে, যে ওর টাকা ম্যানেজ করার জন্য আমি আমার নিজের ব্লাড পর্যন্ত ডোনেট করছি। ব্লাড ডোনেট করলে কেউ কখনো টাকা নেয় না, আমি টাকার বিনিময়ে ডোনেট করছি, কারণ তখন ওর টাকার প্রয়োজন। আমি সেই টাকাটা নিয়ে ওর হাতে দেই, ও ভার্সিটিতে ভর্তি হয়, সবকিছু। ইনফ্যাক্ট ও যখন ঈদে বাসায় যেত, ওর জন্য ড্রেস কিনতাম, ওর ফ্যামিলি পার্সনের জন্য ঈদের দিন সালামি পাঠাইতাম, সবকিছু করছি। এত কিছু যার জন্য করলাম, সেই ছেলেটা আমার সাথে আহ, বেশ কিছুদিন রিলেশনে থাকার পর 2020 সালে সে আমাকে ছেড়ে চলে যায়। সেও আমাকে ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পর এর ভিতরে যেটা হয়, হঠাৎ করে আমি এতটাই ডিপ্রেসড হয়ে পড়ি যে মানে ছেড়ে চলে যায় বলতে, হ্যাঁ, ছেড়ে চলে যাওয়ার আগে হঠাৎ করে মানে ওর মিসবিহেভিয়ার গুলো আমি আস্তে আস্তে ফলো করতে থাকি, যে আমার সাথে মিসবিহেভ করতেছে। তো একদিন ভাবতে ভাবতে হঠাৎ করে
এতটাই হয়ে যায় যে আমার নর্মালি একটা অ্যাটাক হয়ে যায় হার্টের অ্যাটাক যখন হলো তখন আমাকে বাহিরে দেখানোর একটা প্ল্যান করলো যে না এখানে দেখাবো না, ওকে বাহিরেই দেখাবো। তো আমি বাহিরে যাব, সব প্রসেসিং চলতেছিল। আমি যেদিন বাহিরে যাব নিজে আমাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আসছিল। তো আসলে আমি বাইরে গেলাম, বাইরে যাই ডক্টর দেখালাম। আবার যখন বাংলাদেশে আসলাম, বাংলাদেশে আসার পর ওর সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু আমি কোনো যোগাযোগ করতে পারি না। এরপর ওর মাকে আমি জানালাম যে আম্মু তোমার ছেলে আমার সাথে এরকম করতেছে, আমি কি করব? বললো যে ও তো জানোই যে রাগী মানুষ, টেনশন করো না, ঠিক হয়ে যাবে। আমি এতটাই পাগল হয়ে গেছিলাম যে ওর বাসায় আমি চলে যাই দেখা করার জন্য। ওর বাসায় আমি যাই দেখা করার জন্য, কিন্তু আমি দেখা করতে পারি না। ও ঢাকাতে যেখানে চাকরি করতো প্লাস থাকতো, তো দেখা করতে পারি না। পরে ও আমাকে ফোন দিয়ে গালিগালাজ করতে থাকে। এরপর আমার ফ্যামিলি হঠাৎ করে আবার বাড়িতে শিফট করে আমার ওই কুষ্টিয়ার বাসায়। আমার বাবা এদিকে সর্বস্ব হারিয়ে বিজনেসের জন্য সবকিছু হারিয়ে ফেলে। আমার বাবা তখন বুঝে উঠতে পারতেছিল না কি করবে, কোথায় যাবে, সর্বস্ব হারিয়ে ফেললো। হারানোর পর আমরা সবাই আবার বাসায় চলে আসলাম। এর ভিতরে কোভিড সিচুয়েশন শুরু হলো। কোভিড সিচুয়েশনের আগে আর কি আমরা বাড়িতে আসি। আর আমি ডক্টর দেখিয়ে ডিসেম্বর মাসে ফিরি 2019-এর। তো আসার পরেই আর কি ওর সাথে আমার ব্রেকআপটা হয়। এরপর বাড়িতে যখন আসলাম, আসার পর ওর সাথে আমি তারপরেও যোগাযোগ করতাম। একদিনকে তো আমি এতটাই পাগল ছিলাম, আমি আমার বাবার সামনে বাবার ফোন দিয়ে ওর বাবাকে ফোন দিই, কিন্তু ফোন ধরে না। ওর বাবা ফোন ধরে না, কেউ কথা বলতো না। ওর বাবা পরে ওর মা একদিন আমাকে বলতেছে যে যেটা হয়েছে ভুলে যাও, তুমি ভালো একটা মেয়ে, ভালো একটা ছেলে পাবা, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। ও চলে গেছে, তাতে কি হয়েছে? ওর মা আমাকে এই কথা বলার পরে আমি ওকে বলি, ওর মাকে বলি যে আচ্ছা আম্মু, তোমার সাথে যদি আজকে এই ঘটনা ঘটতো বা তোমার মেয়ের সাথে, তাহলে তুমি কি করতা? বললো যে কি করতাম, কিছুই না, সবকিছু ভুলে যেতাম। তাই বললাম যে তোমার ছেলে আমার সাথে এতটুকু করছে, অন্য কোনো মেয়ের সাথে যদি এর থেকেও গভীর কিছু করে তখন কি হবে? তখন বললো যে ওর মা আমাকে একটা কথা বলে যে দই দই মনে করে চুন একবার খাইছি, তাই বলে কি চুন বারবার খাবো, এরকম করে বলে। তখন আমি আর কোনো কথা বলি না। আমি আবার ওরকম কোভিড সিচুয়েশন, যার জন্য জবলেস, সবকিছু এটিয়ে বাসায় এরকম বসে থাকি। বাসায় বসে থাকার কারণে এরপর যেটা হয়, আহ ওরকম বাসায় থাকি। আমি আস্তে আস্তে আরো টেনশনে শেষ হয়ে যেতে থাকি। এরপর হঠাৎ করে আহ দেশের বাহিরে একটা সুযোগ আসলো। দেখলাম যে এইদিকে আমার বাবারও যেহেতু সবকিছু শেষ হয়ে গেছে, সর্বোচ্চ হারিয়ে ফেলছে, কোনো কিছু নাই আর, একদম শূন্য। মানে এতটা পূর্ণ ছিলাম, সেখান থেকে এতটাই শূন্য হয়েছে। একদিন আমার আম্মু বলেই বসলো যে আমি ছিলাম রাজ্যের রানী, আজকে সব হারিয়ে আমি ভিখারিনী। তো খুব কষ্ট পেলাম কথাটা শুনে যে আমার আম্মু এরকম একটা কথা বললো। এখন আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছে যে নুন আনতে পান্তা ফুরায় যায়, এরকম একটা অবস্থা, যেখানে সবকিছু ছিল, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব ছিল না। বাবার এই বিজনেসের জন্য সবকিছু হারিয়েছি। তো এরপর যেটা হয়, বাবার যে বিজনেসটা ছিল, আর আমার বাবা এমন একটা সৎ প্রকৃতির মানুষ, সেটা হলো একজন একটা কথা বলছিল যে ভাই আপনি যদি একটা বিজনেস করেন, ওই বিজনেসটাতে কোনোদিনও আপনি অভাবের মুখ দেখবেন না, বিজনেসটা করেন। তো আমার বাবা একদিন বললো যে ঠিক আছে, আমি একদিন দেখতে চাই। বাবা তখন ওখানে টাকাও ইনভলভ করে ফেলে। পরে বাবা একদিন ওখানে যায়, দেখে যে ওখানে হারাম ভাবে টাকা উপার্জন হয় মানুষকে লোক ঠকিয়ে। তখন আমার বাবা বললো যে আমি আমার সন্তানদেরকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে 3 বেলা জায়গায় দরকার হয় 1 বেলা খাবো, তারপর আমি হারাম কাজ করতে পারবো না, লোক ঠকানোর কাজ আমি করতে পারবো না। আমি চাই না ভাই, আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দিও, যেদিন পারো সেদিন দিও। তো এরপর বাবা আরো অন্যান্য বিজনেস ধরে। বাবা এমন একটা মানুষ যে 7 চরের র কাটে না, আর আল্লাহ তাআলাকে সে প্রচুর ভয় পায়। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইনফ্যাক্ট আমরা নামাজ, কোরআন শরীফ এগুলো না পড়লে সে আমাদের সাথে কথা বলে না, একসাথে খেতে বসে না। তো সেই মানুষটা এত আল্লাহ ভক্তি যার ভিতর, সেই মানুষটা যে সবকিছু হারিয়ে যাবে এটা কোনোদিনও ভাবেনি। আমার বাবা কোনোদিনও একটা টাকা বাজে ভাবে উপার্জন করে নাই। যদি উপার্জন করতো তাহলে সেই ব্যক্তি কোনো এভাবে বলতে পারতো না ওই লোকটাকে যে আমার পক্ষে হারাম খাওয়া সম্ভব না লোক ঠকিয়ে। সে যদি টাকার লোভ থাকতো আর আল্লাহকে না ভয় করতো, তাহলে ঠিকই সেই ব্যবসাটা সে করতো। তো যাই হোক, এরকম বাসায় বসে আছি। এদিক বোনের চোখের অবস্থা অনেক খারাপ হইতে থাকে, এদিকে আমি জবলেস, জব পাচ্ছি না, কোভিড সিচুয়েশন, কি করবো না করবো বুঝে উঠতে পারছি না। এর ভিতরে হঠাৎ করে বাহিরে ইন্ডিয়াতে একটা অফার দেখি যে এখান একটা জায়গা আছে, মানে অ্যাভিয়েশনের, সেখানে স্টাডি করলে ওরা জব কনফার্ম করে দেয়। তো তখন আমি বাবাকে বললাম যে বাবা কি করা যায়? তো বাবা বললো যে ঠিক আছে, তুমি স্টাডি করবা ওখানে, তারও যেহেতু তোমার
আমাদের রিলেটিভ আছে, তো ওদের কাছে শুনে দেখি। তো তারপর ওনাদের মাধ্যমে আর কি অফারটা জানতে পারি। তো তখন সে বললো যে ঠিক আছে ভাইয়া, আপনি টেনশন করেন না, ওর যা কত খরচা দিয়ে আছে সব আমি দেখবো। বাবা তখন এভাবে বলেও বসলো, দেখ আমি আমার মেয়েদেরকে বিয়ে দিব, সেই টাকাটাও কিন্তু এখন আমার কাছে নাই, আমি কিন্তু ওর একটা টাকাও খরচ দিতে পারবো না। তুই যদি মেয়েকে খরচ দিয়ে পড়াইতে পারিস তো তুই মেয়েকে নিয়ে যা, নাই তো বা দরকার নাই। তো পরে বললো না ভাইয়া, আমি ওকে পড়াবো, ওর জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, ও একটা কিছু করুক, আমরা তো সেটাই চাই, ওর জীবনটা ও সাজাক, ও কিভাবে মরার মতো পড়ে থাকে, ও এটা করে ওটা করে, এরকম কথাবার্তা হতে থাকলো আমার সেই রিলেটিভস এর সাথে। তারপর এক পর্যায়ে আমি অ্যাডমিশন দিলাম, চান্স পেলাম, ওখানে যে আমি বেশ কিছুদিন স্টাডিও করলাম। আর এদিকে আমি রাজি হলাম এই জন্য যে আমার টার্গেট ছিল আমি ওখানে যে স্টাডি করব, স্টাডি করলে আমার জব কনফার্ম, আমি ওখান থেকে জব পাওয়ার পর যত দিন আছে সবগুলো শেষ করব। আর আমার বোন এতটাই অসুস্থ যে লাস্ট মোমেন্টে এখন এমন একটা পর্যায়ে আসছে যে যেখানে কিনা ডক্টর বলে দিয়েছে, বাংলাদেশের ডক্টর, ওখানে আর নিতে পারছি না টাকার এইসব জন্য। তো তখন যেহেতু অর্থের অভাব আছে, তো তখন আমি আমার প্ল্যান করলাম যে আমি আমার বোনকে ডাক্তার দেখাবো, চাকরি পাওয়ার পরে আমি আমার বোনকে ডাক্তার দেখাবো, আবার বাইরে নিয়ে যাব। তো তখন এর ভিতরে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার বোনের যে বর্তমান অবস্থা, বাংলাদেশের ডক্টর বলে দিয়েছে যে ও যদি কখনো চোখে আঘাত পায় ও কোনোদিন আর চোখে দেখতে পাবে না। সেটা হতে পারে একটা অন্যার আঘাত বা নর্মালি একটু ছোঁয়া, যেটাই লাগুক, আনফর্চুনেটলি যদি কোনো কিছুর আঘাত লেগে যায় ও আর কখনোই চোখে দেখবে না। তো এটা শোনার পর থেকে আমার এতটাই খারাপ লাগতে থাকে, আর আমি টার্গেট এটাই রাখি যে আমার যে করে হোক অনেক টাকা ইনকাম করতে হবে, আমার বোনকে ডাক্তার দেখাইতে হবে। আর আমার বাবার কষ্টগুলো আমি নিতে পারছিলাম না। যে মানুষ কোনোদিনও বাড়িতে কিভাবে ধান চাষ করে বা কোনো কিছু চাষাবাদ বা যেটাই গরু পালন হোক বা যেটাই হোক, কোনো কিছু করে না, সেই মানুষটা বাড়িতে সেইভাবে ভূতের মতো বেগার ঘাটতে থাকে। তারপর আমার আম্মুকে আমি কোনোদিনও যেসব কাজ করতে দেখিনি বিগত 30 বছরে, আমার আম্মু সংসার জীবনে কোনোদিনও যেসব কাজ করেনি সেসব কাজ করতে থাকে, আমি এগুলো নিতে পারি না। আর যেহেতু আমার একটা ভাই নেই, চোখের সামনে এগুলো দেখে আমি আর নিতে পারি না। তো আমি ওখানে যাই স্টাডি করতে, বেশ কিছুদিন স্টাডি করি। এরপর হঠাৎ করে আমি দেশে আসি। আসার পর আর তারা আমি যাদের কাছে থাকতে থাকলাম, ওখানে আমার রিলেটিভরা সাথে আমার সাথে বিশেষ করে মিসবিহেভিয়ার শুরু করলো, আমাকে পড়তে দিত না, বাসায় কাচের বুয়ার মতো রাখলো, সবকিছু এটিয়ে করলো। এরপর আমি কোথায় যাব কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি দেশে আসলাম। দেশে আসার পর আহ এমনকি আমার খাওয়া দাওয়ারও কষ্ট দিত, সব কাজ করতাম এরপর খাওয়া দাওয়ার কষ্ট দিত। তারপর বিভিন্ন ধরনের কথা শোনাতো। তারপর হচ্ছে এরপর আমি বাংলাদেশে যখন আসলাম, আসার পর আমি আর ওখানে যেতে পারি না আর্থিক প্রবলেমের জন্য। তো এখন আমার কথা হচ্ছে, এত কিছু এত কিছু যে আমার জীবনে ঘটে গেল, এখন আমি কোথায় যাব, কি করব, এখন আমার কি করণীয় ভাইয়া আমার, এটাই আমি জানতে চাচ্ছিলাম। আর আমি নিজেও জানি না যে আমার থেকে মানুষ আজকে এত কিছু শোনার পর কতটুকু ওরা নিজেকে শক্ত করতে পারবে বা জানতে পারবে। আই থিঙ্ক না পারছি নিজের স্টাডি, এখন এমন একটা অবস্থা হয়েছে যে যেখানে আমি স্টাডি করতে গেলে আমার বোনের স্টাডি অফ করতে হবে, আমার বোন স্টাডি করতে চাইলে আমার স্টাডি অফ করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে এখন ওর চোখ দুটোকে নিয়ে অনেক টেনশনে আছি, আর আমিও ওইদিকে চাচ্ছি আমার স্টাডিটা করতে। এখন কোথায় যাব, কি করব, কোনো সলিউশন পাচ্ছি না। তো এখন কি করা উচিত আমার ভাইয়া, কাইন্ডলি আমাকে এটা একটু বলবেন। রাইট, শুনছি আমরা জুথির জীবনের গল্প, ভালোবাসার গল্প, যেভাবেই বলি না কেন, ওর কিছু প্রশ্ন রয়েছে, ও এখন কি করবে। এবং এই প্রশ্নের উত্তর আসলে এই হট সিটে বসে দেওয়াটা খুবই ডিফিকাল্ট। কারণ আমরা একটা মানুষকে যখন আমরা তার জীবনের গল্পটা শুনি বা তার ভালোবাসার গল্পটা শুনি, তখন আমরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে অনেক কিছু শুনে ফেলি। এর ভেতরে হয়তো আরো অনেক ঘটনা প্রবাহ রয়েছে। যদি কিছু প্রশ্ন আমাদের মাঝখানেও আছে, একদম সহজভাবে যদি বলি যে এই মুহূর্তে আপনার ফ্যামিলির সিচুয়েশনটা কি? এই মুহূর্তে আমার ফ্যামিলির অবস্থা এতটাই খারাপ যে যেখানে আমার বোনটা এতটা অসুস্থ থাকার পরেও না পারছি ওকে ডক্টর দেখাতে। আবার ওর খুব ইচ্ছা, যেহেতু ওর যেদিন থেকে আর কি চোখে সমস্যা, অনেক আগের থেকে ইচ্ছা হয়তো নিউরোলজিস্ট হবে, নয়তো আই স্পেশালাইজড হবে। আর ওকে যখনই ডক্টরের কাছে নিয়ে যেতাম, ডক্টরের কাছে গিয়ে বলতো যে আঙ্কেল আমি কি কোনোদিনও চোখে দেখবো না। তো এখন সায়েন্স ডিপার্টমেন্টে পড়ছে। তো আবার এদিকে আমিও চাচ্ছি নিজে স্টাডি করতে। এখন এমন অবস্থা হয়েছে যদি আমি স্টাডি কন্টিনিউ করি তাহলে ওকে স্টপ হতে হবে, আর ও যদি স্টাডি কন্টিনিউ করতে চায় তো আমাকে স্টপ হতে হবে। আর আমি বর্তমানে যে স্টাডিটা করছিলাম, যে আমার টার্গেট ছিল যে এখান থেকে আমি ওই যে প্রথমেই তো বললাম যে আমি এখান থেকে জব পেয়ে গেলে আমার ফার্স্ট ফোকাসটা থাকবে এটাই যে বাবার যা কিছু আছে প্রত্যেকটা লোন টোন যা কিছুই হোক না কেন সব পরিশোধ করিয়ে আমি আমার বোনকে আগে চিকিৎসা করাবো। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে আমি না পারছি, কারণ বেকারত্বটা এখন অনেক বড়। আর আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটা থেকে ইজিলি আমি জব পেয়ে যাব, কারণ আমার ইনস্টিটিউটে জবটা অ্যারেঞ্জ করে। তো
এখন আসলে কোথায় যাব, কি করবো, এটা তার মানে বুঝে উঠতে সবার আগে পারছি এই না। মুহূর্তে আপনার পড়াশোনাটা কমপ্লিট করা দরকার। জি ভাইয়া। কারণ আপনি যদি সেটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জবটা ঠিক হবে। আর জবটা যখন হবে তখন আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হ্যাঁ, হবে। জি ভাইয়া। রাইট। সো আপনার পড়াশোনাটা থমকে আছে কেন? পড়াশোনাটা থমকে আছে ভাইয়া আর্থিক প্রবলেমের জন্য। কারণ বাবার অবস্থা খুবই খারাপ। বাবা যে আরেকটা মানে কোনো লোন নিবে বা কোনো হুম, কিছু, হুম, হুম। সেটা যে পরিশোধ করার ক্ষমতা, সেই ক্ষমতাটুকু বাবার এখন হঠাৎ বর্তমানে করে নেই। এই এত বড় ধসটা কিভাবে হলো? এত বড় ধস ভাইয়া, ওই যে কিছুক্ষণ আগে আমি হুম, হুম, বলেছিলাম হুম। যে বাবা ঢাকাতে হঠাৎ করে আসে, বিজনেস শুরু করে। মানে ওই ব্যবসা থেকেই হ্যাঁ, সমস্যাটা ব্যবসা তৈরি হয়। থেকেই হঠাৎ করে মানে বাবা হচ্ছে অনেক আল্লাহ ভক্ত তো। বাবা মানে দেখে যে ব্যবসাটাতে হচ্ছে হারাম। মানে একজনের ওকে। মাধ্যমে সে ব্যবসার ইয়েটা জানতে পারে। তো তখন বাবা বলে যে, "আমি আমার বউ